হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমাকে দেখলাম তাই দাঁড়িয়ে পড়লাম। তা কোথায় গিয়েছিলে এখন? আপনাকে বলতে ইচ্ছে করছে না। যদি জানতে চান তাহলে বলবো, ভিক্ষা করতে বেরিয়েছি। আপনি খুশি হয়েছেন তো? আপনি তো চেয়েছিলেন আমরা ভিক্ষা করে খাই। আপনার কথাটা সত্যি হয়েছে। এবার আপনি আসতে পারেন। মিথিলা কথা শুনে জায়ান বলল, কিছু থাক আর নাই থাক, তেজ বেশ ভালোই আছে। ওটা তো আর আপনি জোর করে নিতে পারবেন না। ওটাকে বাদে তোমাকেও নেব, আর তার ফল খুব তাড়াতাড়ি তুমি পেয়ে যাবে। জায়ান চৌধুরী দেখেছে মিথিলা এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসছে, তাই সে সৈকতকে বারণ করে দিয়েছে যাতে চাকরিটা মিথিলাকে না দেয়। বিজনেস করার সূত্রে সৈকত ও জায়ান একে অপরকে চেনে। এদিকে রহিম তার লোক মারফত জানতে পারে মিথিলারা একটা বস্তির বাড়িতে থাকে। সে খবরটা অনিককে গিয়ে বলে। স্যার, ওদের খবর পেয়েছি, কিন্তু স্যার ওরা ভালো নেই। ওরা বস্তিতে থাকে। ওর বাবা মারা গেছে, কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। মার মেয়ে বস্তিতে একটা ছোট্ট ঘর দেখে সেখানেই ভাড়া নিয়ে থাকে। রহিমের কথা শুনে অনিক বলল, ঠিক আছে, তুই আমাকে ঠিকানাটা দিবি। তোকে আর কিছু করতে হবে না, বাকিটা আমার দায়িত্ব। তুই আমার অনেক উপকার করেছিস, তার জন্য ধন্যবাদ। অনিক রহিমের কাছ থেকে ঠিকানা নিয়ে বস্তির বাড়িতে যায়। তখন অনিকের পাশ দিয়ে একটা মেয়ে যাচ্ছিল। অনিক তখনও চোখে দেখেনি, কিন্তু যখন দেখে তখন দেখে বুঝতে পারে এটাই মিথিলা হবে। অনেকটা মিতালির মতো দেখতে। প্রথম দেখাতেই ভালো লেগে যায় মিথিলাকে। সে দরজায় গিয়ে টোকা মারে। জাহানারা বেগম দরজা খুলে দেয় আর অনিককে উদ্দেশ্য করে বলে, কে বাবা তুমি? আমার নাম রাজ। আমার একটা কোম্পানি আছে, আর সেখানে এমপ্লয় দরকার। আমি আপনার মেয়ের কাছে এসেছি। মিথিলা কোথায়? একটু আগে বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে। তুমি বসো এখানে। জাহানারা বেগম সৈকতের কাছে দুঃখ করতে লাগলো আর বলল, আমি ভাবতে পারিনি শেষ পর্যন্ত আমাদের কপালে এই হবে। আগে আমাদের অবস্থা খুবই ভালো ছিল। মিথিলার বাবা বিজনেস করত, অনেকেই চেনে তাকে। ওর বাবার নাম রেজ্জাক খান। কিন্তু আমার বড় মেয়ের মৃত্যুর পর সে খুব ভেঙে পড়ে। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। আর মেয়ের বিয়ে ঠিক হয়েছিল তার বিজনেস পার্টনারের ছেলের সাথে। আমার ছোট মেয়ে মিথিলা তখন খুবই ছোট, কিছু জানতো না। সেই সুযোগে ওরা বলে আমার স্বামী নাকি ওদের কাছ থেকে অনেক টাকা নিয়েছে, আর ওদের কোম্পানি নাকি ওদের নামে হয়ে গেছে। তারপর ওরা আমাদের ঘর বাড়ি থেকে জোর করে দখল করে এখন আমরা বস্তির এই বাড়িটায় ভাড়া থাকি। জাহানারা বেগমের কথা শেষ হতেই তার মেয়ে মিথিলা সেখানে আসে আর অনিককে দেখে তার দিকে তাকিয়ে থাকে। ও কিছু বুঝতে পারে না। ওর মা বলে, ওর নাম রাজ। ওকে তোর আপুর বান্ধবী আয়েশা পাঠিয়েছে, কাজের জন্য বলেছিলিস। ও বলছে ওর জানাশোনা একটা কোম্পানি আছে, ওখানে মহিলা এমপ্লয়ি দরকার। তুই কাজটা করবি? মার কথায় মিথিলা অনিকের দিকে তাকায় আর বলে, সত্যি আয়েশা আপু আপনাকে পাঠিয়েছে? আমি আপুকে একদিন বলেছিলাম একটা জবের ব্যবস্থা করে দিতে। আপু বলেছিল চেষ্টা করব। তারপর ফোন করা হয়নি। কিছুদিন আগে একটা কোম্পানির ইন্টারভিউ আমি দিতে গিয়েছিলাম। ওরা বলল 2 দিন আগে কোম্পানির ইন্টারভিউ হয়ে গেছে। কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না ওরা কোন কারণে আমাকে রিজেক্ট করবে বলেই এই কথা বলল। মিথিলার কথা শুনে অনিক বলল, ইন্টারভিউ দিতে হবে না, সরাসরি নিয়োগ হবে। আর কালকে তুমি জয়েন করছো। আমি ঠিকানা দিচ্ছি, এটা অফিসের ঠিকানা। কাল সকাল 10টার মধ্যে তুমি চলে আসবে। অনিকের কথা শুনে মিথিলা তার মাকে জড়িয়ে ধরে আর বলে, মা, আর আমাদের কোনো চিন্তা নেই। এবার সব ঠিক হয়ে যাবে। উপরে আল্লাহ আছে। তুমি যদি সৎ থাকো সে নিশ্চয়ই তোমার পাশে থাকবে। মিথিলার কথা শুনে অনিক হাসে আর মিথিলাকে বলে, আমি আসছি, আর কাল তুমি অবশ্যই যাচ্ছ। হ্যাঁ স্যার, আমি যাব। আবার আসবেন আমাদের বাড়িতে। বলছি স্যার, আয়েশা আপু আপনার কে হয়? ও আমার দূর সম্পর্কের বোন হয়। ওকে ফোন করার দরকার নেই। তুমি চাকরিটা পাচ্ছ, এটা কনফার্ম হয়ে গেছে। তাই নতুন করে কাউকে কিছু জানাতে হবে না। মন দিয়ে কাজ করো, আস্তে আস্তে প্রমোশন বাড়বে। সেই সাথে কোম্পানি তোমাকে ফ্ল্যাট দেবে, আর ওই বস্তিতে মাকে নিয়ে থাকতে হবে না। থ্যাংক ইউ স্যার।
অনেক সৈকতকে ফোন করে আর বলে, তুই জায়ান চৌধুরীর সাথে হাত মিলিয়ে যে কাজটা করেছিস সেটা ঠিক কাজ করিসনি। তুই আমার বন্ধু হোস। সৈকতের সাথে অনেকের যোগাযোগ ছিল না অনেক দিন, তাই অনেকের কথা সৈকত বুঝতে পারে না। সৈকত অনেককে বলে, হ্যালো, আপনি কে বলছেন? আমি অনিক হাসান বলছি, তোর ছোটবেলার বন্ধু। এবার চিনতে পেরেছিস? অনেকের কথা শুনে সৈকত বলে, অনিক, অনিক তুই কেমন আছিস? আর তুই আমার নাম্বার পেলে কোথা থেকে? কতদিন তোর সাথে যোগাযোগ ছিল না, তুই এখন কেমন আছিস? এখন বেশি কথা বলার সময় নেই। আমি ভালো আছি। আর তোর নাম্বার সুমন আমায় দিয়েছে। তোর কোম্পানিতে যে মেয়েটা ইন্টারভিউ দিতে গিয়েছিল, তুই জায়ান চৌধুরীর কথায় যাকে রিজেক্ট করে দিয়েছিস, তুই পুনরায় মেয়েটাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবি। আমি ওকে তোর অন্য অফিসের ঠিকানা দিয়ে দিয়েছি। তুই আশা করছি আমার কথা রাখবি। মেয়েটা ভালো বংশের মেয়ে। তুই নিশ্চয়ই রাজ্জাক খানের নাম শুনেছিস। ওর মেয়ে মিতালিকে তোর মনে আছে তো? অনেকের কথা শুনে সৈকত বলল, মিতালিকে কি করে ভুলে যাব? ওরা তো আমাদের প্রতিবেশী ছিল, কিন্তু ওরা অনেক দিন আগে ওই বাড়ি ছেড়ে শিলিগুড়ি চলে গিয়েছিল। তারপর আর এখানে ফিরে আসেনি। আর ওদের খবর আমি জানি না। ওই মেয়েটা আর কেউ নয়, মিতালির ছোট বোন মিথিলা। ওরা অনেক দিন আগে ওই বাড়ি ছেড়ে চলে এসেছিল। তাই হয়তো তুই মিথিলাকে চিনতে পারিসনি। জায়ান চৌধুরী জোর করে ওদের কোম্পানি, ওদের প্রপার্টি সব দখল করে নিয়েছে। মিথিলা, ওর মা, ওরা এখন বস্তির একটা বাড়িতে ভাড়া থাকে। ওরা খুব কষ্টের মধ্যে আছে। চাকরিটা মিথিলার খুব দরকার। আমি আশা করছি তুই আমাকে নিরাশ করবি না। আমি তোর কথা সব বুঝতে পেরেছি, তোকে চিন্তা করতে হবে না। আমি মিথিলার কাজের ব্যবস্থা করে দেব। আমি তো আগে দক্ষিণ ভারতে থাকতাম, এখানে এসে নতুন কোম্পানি খুলেছি। আর জায়ান চৌধুরীর সাথে বিজনেসের কারণে কিছুদিন আগে আমার আলাপ হয়েছে, তাই আমি এত কিছু জানতাম না। তবে এখন তো সব জেনে গিয়েছি। আর তুই আমার উপর বিশ্বাস রাখতে পারিস। রাতে শুয়ে শুয়ে অনেক মিথিলার কথা ভাবছে, আর ঠিক সেই সময় তার ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে দেখে তাপসী ম্যাম সেভ করা নাম্বার থেকে ফোন এসছে। অনেক ফোন রিসিভ করে আর বলে, হ্যালো ম্যাম, কেমন আছেন? অনেক, আমি কতবার বলবো তোমায়? আমায় ম্যাম বলতে হবে না, শুধু নাম ধরে ডাকবে। আর আমি তো তোমাকে আপনি বলতে বারণ করেছি, তুমি বলতে বলেছি। তুমি এখনও সেই আপনিই বলে ডাকছো। আমি কিন্তু তোমার উপর রেগে যাচ্ছি। তাপসের কথা অনেক বলে, কি করব ম্যাডাম, অভ্যাস পাল্টাতে পারছি না। চেষ্টা করেছিলাম, হয়তো সময় লাগবে। আর কতদিন সময় লাগবে? অনেক দিন তো হয়ে গেল। আমি আর কতদিন অপেক্ষা করব? আমার বয়স বাড়ছে, বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছে। আমি তো কবে থেকে তোমাকে মন দিয়ে বসে আছি। এবার কিছু একটা করো। ম্যাডাম, যেটা ভাবছো সেটা তো হবার নয়। আপনাকে কে অপেক্ষা করতে বলেছে? বিয়ে করে ফেলুন। আমি বাউন্ডুলে বেকার ছেলে। আমার মতো ছেলেকে নিয়ে আপনি কখনো সুখী হতে পারবেন না। তাই আমার আশা ছেড়ে দিন। সেটা সম্ভব নয়। যেদিন তোমাকে প্রথম দেখি সেদিন আমি মন দিয়ে দিয়েছি, আর মন একবার দিলে সেখান থেকে ফিরিয়ে আনা সম্ভব নয়। আপনি ভুল করছেন ম্যাডাম। আপনাকে বারবার সতর্ক করেছি, আবারও করলাম। আমি আপনার যোগ্য নই। তুমি আমার যোগ্য কি অযোগ্য সেটা আমি বুঝে নেব, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর তোমার যা কিছু আছে তাতেই আমি সুখী। আমার বেশি কিছু চাই না। আমার তো কিছুই নেই তাপসী। তুমি তো জানো আমি পরের আশ্রয়ে থাকি, আর একটা স্কুলে পড়াই। কত আর মাইনে পাই। আমাকে রশিদ স্যার সব বলেছে, তোমার মধ্যে একটা সম্ভাবনা আছে, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তুমি একটু ভালো জায়গায় যেতে পারো। তাই নিজের প্রতিভাকে নষ্ট করো না, সেটা কাজে লাগাও। আর আমি যদি তোমার সাথে থাকি, তুমি অবশ্যই একদিন বড় হবে। সেদিন তোমার বক্তৃতা শুনলাম, আমি তো মুগ্ধ হয়ে গেছি। তুমি একজন সুবক্তা, তোমাকে দেখলে যে কোনো মেয়েই প্রেমে পড়ে যাবে। আমি তো অলরেডি পড়েই গিয়েছি। তাপসীর এই কথায় অনেক কি বলবে ভেবে পেল না। সে তাপসীকে বলল, তাপসী, আমি রাখছি, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ুন। এখনই রেখে দেবে? আমার যে তোমার সাথে কথা বলতে ভালো লাগছে, আর একটু কথা বলো না আমার সাথে। আমার ঘুম পেয়েছে তাপসী,
আমি ক্লান্ত, আমি পরে কথা বলি। ঠিক আছে, রাখো তাহলে এখন। অনেক ফোন কেটে দেয় আর চোখ বোঝে। মিথিলার মুখটা মনে করার চেষ্টা করে। এই তাপসীর মধ্যে অনেক কিছু আছে, কিন্তু কেন তাকে আকর্ষণ করে না? আর মিথিলা, ওকে দেখে অনেকের ভালো লেগে গেছে। মিতালি যখন ছিল তার প্রতিও কোনো আকর্ষণ অনুভব করতো না অনেক। শুধু একবার ফোনে কথা আর একবার দেখা। এক দেখাতে কাউকে ভালোবাসা যায়? তার উত্তর অনেক জানে না। কি করবে অনেক? একদিকে তাপসীর আহ্বান, অন্যদিকে মিথিলার করুণ মুখটা। কনফিউজড হয়ে যায় অনেক। এসব চিন্তা করতে করতে সে ঘুমের দেশে চলে যায়। সকালবেলা ফোনের দিকে তাকিয়ে দেখে একটা অপরিচিত নাম্বার থেকে দুবার ফোন এসেছিল। নাম্বারটা কার সে জানে না। সে পুনরায় ফোন করে আর একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে ওঠে। সে মেয়েটা বলে, আসসালামু আলাইকুম স্যার, এখন কি ঘুম থেকে ওঠা হয়নি? মিথিলার কথা শুনে অনেক বলে, কাল একটু রাত হয়ে গেছিল শুতে, তাই উঠতে দেরি হয়ে গেছে। সরি, তোমার ফোনটা ধরতে পারিনি বলে। সরি বলছেন কেন? ভুল তো আমার ছিল। অত সকালে ফোন করা আমার উচিত হয়নি। ফোনটা সাইলেন্ট ছিল, তাই আমি শুনতে পাইনি। বলো, কেন ফোন করেছিলে? স্যার, আমি সকাল 10টার মধ্যে চলে যাচ্ছি। আর কি কি ডকুমেন্ট নিয়ে যাব? তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো? না, সবে তো ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছিলাম। তারপর তো সব কিছু শেষ হয়ে গেল। আমার কত ইচ্ছা ছিল আমি স্কুল টিচার হব, সব ইচ্ছা অধরাই রয়ে গেল। এসব ইচ্ছা নিয়ে আমার একদিন চলে যেতে হবে, আর কিছু করার নেই। মেনে নিয়েছি, যেটা আসবে তাকে মানিয়ে নিতেই হবে। সরি স্যার, আমি একটা বাজে মেয়ে। আজে বাজে কীরকম বলছি বলুন আপনার সাথে? স্যার, আমার উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট আছে, আমি কি ওটা নিয়ে যাব? হ্যাঁ, ওটা নিয়ে যাও। আর তোমার পাসপোর্ট সাইজ দুটো ফটো নেবে, আর আধার কার্ডের জেরক্স, যেগুলো লাগে আর কি। আর তুমি তো কম্পিউটার জানো? হ্যাঁ, জানি আর কি। ঠিক আছে, তুমি তাহলে বেরিয়ে পড়ো। অল দ্য বেস্ট। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। প্রথম মাসের মাইনে পেলে আমাকে কিন্তু মিষ্টি খাওয়াবে। ওটা আবার বলতে হবে স্যার? শুধু মিষ্টি নয়, আপনি যা চাইবেন তাই দেব। মা বলেছিল আপনার কথা, যে ছেলেটা বিপদের সময় আমাদের পাশে রইল তাকে কখনো ভুলে যাবি না। তাই ধন্যবাদ স্যার আপনাকে। মিথিলার কথা শুনে অনেক হাসলো আর বলল, অনেক ধন্যবাদ দিয়ে দিয়েছ, আর দিতে হবে না। এবার শুধু দেখানোর পালা। এই কোম্পানির বস আমার পরিচিত, কোনোভাবেই যেন খারাপ কিছু খবর না আসে। আর একবার অনুরোধ করছি, আয়েশাকে কিচ্ছু বলবে না, কেমন? কেন স্যার? এমনি বললাম। একদিকে মিথিলা, অন্যদিকে তাপসী। দেখা যাক অনিকের জীবনে আলো করে কে আসে। এদিকে সৈকত তার বাবা মার সাথে কথা বলে যে সে বিয়ে করতে চায় একটা মেয়েকে, তার ভালো লেগেছে। কথাটা শুনে তার মায়ের খুব ভালো লাগে। তার মা নাজিরা বেগম বলে, এ তো খুব ভালো কথা, তুই বড় হয়েছিস, তোর বিয়ে দিতে হবে। আর তুই যদি কোনো মেয়েকে ভালোবাসিস, তার থেকে ভালো খবর তো কিছু হতেই পারে না। তুই বল, মেয়েটা কে আর কোথায় বাড়ি? আমি এক্ষুনি তার খবর নিচ্ছি। তোমার সেই অনিককে মনে আছে? অনিক হাসান আমার বেস্ট ফ্রেন্ড ছিল। অনিকের নাম শুনে নাজিরা একটু ভাবলো, তারপর কিছু মনে পড়ে গেল আর বলল, মনে কেন থাকবে না? ওকে তো ওর বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, আর ওর বাবা ওকে খুব অপমান করত। ও হওয়ার 1 মাস পর ওর মা মারা গিয়েছিল, আবার ওর পর দাদু মারা গিয়েছিল। এই দুজনের মৃত্যুর জন্য ওকে দায়ী করে ওর বাবা। হ্যাঁ মা, ওই অনিকও এখন একটা চাকরি করে, বাড়িতে থাকে না, অন্য জায়গায় থাকে। ওর মা মারা যাওয়ার পর ওর খালাকে ওর বাবা বিয়ে করেছিল। ওর এই পক্ষে একটা ভাই ও একটা বোন আছে। ভাইয়ের নাম সুমন, সে এখন অনলাইনে ব্যবসা করে। আর ওর বোনের নাম তুলি। মেয়েটাকে আমি ছোটোবেলায় দেখেছিলাম, আবার সেদিন পিছনে দেখলাম। মেয়েটাকে দেখতে খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে মা, তুমি আপত্তি করো না? আর বাবাকে বুঝিয়ে বলবে আমি তুলিকে বিয়ে করব। আমি লোকমুখে শুনেছি ওর বাবা লোকটা ভালো নয়, নিজের ছেলেকে কিভাবে অপমান করে ওর মায়ের সম্বন্ধে আমি জানি না। তাহলে মেয়েটা কেমন হবে? মা, মেয়েটা খুব ভালো, আর অনিককে খুব ভালোবাসে। অনিক তখন বলতো বাড়ির মধ্যে একমাত্র তার ছোট বোন তাকে বোঝে। ঠিক আছে,
তুই তাহলে তোর বন্ধুকে ফোন কর, আর কবে দেখতে যেতে হবে বলবি আমাদের। তোর বাবাকে বলতে হবে তোর বাবার কাজের প্রচুর চাপ, আগে থেকে না বললে যেতে পারবে না। একটা ছেলের বিয়ে দেবে, কত কি পরিকল্পনা করে রেখে দিয়েছে। তোর বাবার কত আদরের ছেলে তুই, আমাদের যে বউ হবে সে কত আদরের হবে। সৈকত ফোন করে অনিককে। অনিক তখন গুরুত্বপূর্ণ কিছু ফাইল চেক করছিল। ফোনের দিকে তাকিয়ে দেখে তার বেস্ট ফ্রেন্ড ফোন করেছে। অনিক ফাইলগুলো সিগনেচার করে ফোন রিসিভ করে আর বলে, কিরে, কেমন আছিস? অনেকদিন পর ফোন করলি। অনিকের কথা শুনে সৈকত হাসলো আর বলল, আমি ফোন করিনি সেটা সত্যি, তা তুই তো ফোন করেছিলি। সরি, কাজের চাপ থাকায় ভুলে গেছি। তা কেমন আছিস? আমি ভালো নেই রে, একটা মেয়ে আমার মন কেড়ে নিয়েছে, তাই আমি অসুস্থ হয়ে পড়েছি। সৈকতের কথা বলার ধরন দেখে অনিকের হাসি পায়। সে হাসতে হাসতে বলে, তা তোর মনটা কে কেড়ে নিল? মেয়েটা কে রে? আছে একজন, খুব মিষ্টি মেয়ে একটা। যাকগে, তুই তাহলে প্রেমে পড়লি। আমি তো ভেবেছিলাম কোনো মেয়েকে কখনো মন দিবি না। ভেবেছিলাম মন দেব না, কিন্তু যত সর্বনাশ করলো তোর ওই বোন। আমার জেদ আমি বজায় রাখতে পারলাম না। বাবা মাকে দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু বাবা মাকে দায়িত্ব দেওয়ার আগেই আমি নিজে দায়িত্ব নিয়ে নিলাম। সৈকতের কথা শুনে অনিক বলল, তুই কী সব উল্টোপাল্টা কথা বলছিস? এখানে আমার বোন এলো কোথা থেকে? কী আর বলবো তোকে দুঃখের কথা, তোর বোনটাই তো আমার যত সর্বনাশ করলো। সেদিন না দেখবো না আমারই ক্ষতি হবে। আমার বোন মানে তুলিকে তুই কোথায় দেখেছিস? তাকে আমি সব সময় দেখেছি আমার স্বপ্নে, আমার সম্মুখে, আমার বিছানায়। কথাটা শেষ করতে দিল না, তার আগেই অনিক বলল, বাজে কথা বলা বন্ধ কর, আর কি হয়েছে আমাকে খুলে বল। তারপর সৈকত স্টেশনে তুলির সঙ্গে দেখা করা, কথা বলা, সব কিছু অনিককে বলতে থাকে। সব শুনে অনিক বলল, শালা, তুই আর প্রেম করার লোক পেরি না, শেষ পর্যন্ত আমার বোনের প্রেমে পড়তে হলো। আমার বোন খুব ভালো মেয়ে, ওইসব কথা বলা তোর ওকে একদমই উচিত হয়নি। আরে আমি তো শালা নয়, এবার থেকে তুই আমার শালা হবি। আমি তোকে কথাটা শুনিয়ে দিলাম, তুই যেভাবেই হোক তোর বোনকে রাজি করা, আর তোর বাড়ির লোককে কথাটা বল। আমি আমার বাবা মাকে নিয়ে তোর বোনকে দেখতে যাব, আর সামনের মাসে আমি ওকে বিয়ে করব। এখন আমি কলকাতায় আছি, নতুন কোম্পানি কিনেছি, তার জন্য আমি ব্যস্ত হয়ে যাব। তার আগে বিয়েটা করে ফেলতে চাইছি, আর খুব তাড়াতাড়ি তোকে মামা ডাক শোনাবো। সৈকতের কথা শুনে অনিক বলল, শালা কুত্তা, তুই একজন ইঞ্জিনিয়ার, এত রোমান্টিক হলি কবে থেকে? আর তোকে চিন্তা করতে হবে না, তোদের বাড়ির আর্থিক অবস্থা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার বাবা মা ভালোই জানে। তুই কি করিস সবই জানে, সমস্যা হবে না। ওরকম পরিবারের সাথে সব বাবা মা তার মেয়ের বিয়ে দেবে। যদিও আমার বাবা অসুস্থ, বিছানায় শয্যাশায়ী, তবুও সুমন আছে। আর যদি ব্যক্তিগতভাবে আমার মত জানতে চাস তাহলে আমি আগে থেকে পারমিশন দিলাম। তুই আমার বোনের জামাই হচ্ছিস, আমার ফ্যামিলির অবস্থাটা তুই জানিস। আমি তো ভাবছি তোর বাবা মা কি বলবে। মাকে সব বলেছি, মা রাজি আছে। মা রাজি আছে মানে বাবা রাজি আছে, আর কোনো অসুবিধা নেই। আমরা মেয়ে নিয়ে আসবো। পরিবারের ইতিহাস জেনে আমার কি লাভ? তবে মা বলেছিল তোর সাথে ওরা যা করেছে সেটা ঠিক কাজ করেনি। আমি বলেছি উনি গল্প করতো, তার বোন তাকে খুব ভালোবাসে। সব শুনে মা বলছে আমরা তো মেয়েটাকে নিয়ে গড় করব, ওর ফ্যামিলিকে নিয়ে নয়। তাই মেয়েটা ভালো হইলেই হবে। পরিবারের বাকি সদস্যরা কেমন আমাদের জেনে লাভ নেই। ভাই তুই আবার আমায় দেখ, তোর বোনকে না পেলে আমি তো পুরোই পাগল হয়ে যাব। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। এখন রাখছি কেমন, পরে ফোন দেব। আর তোর অফিসে মিথিলাকে কাজ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি এখন কিচ্ছু বলবো না, তবে পরে নিশ্চয়ই জানবো এই মিথিলার রহস্য কি। সেদিন জাইনের জন্য আমি ওকে রিজেক্ট করেছিলাম, তারপর তোর সুপারিশে আমি ওকে চাকরি দিয়েছি। তবে এখন আমি ওর সামনে যাইনি, আমার লোক ওর সাথে কথা বলছে, ও এখন ডিউটি করছে। সৈকতের কাছ থেকে ফোন রেখে অনিক তার ভাই সুমনকে ফোন করে আর ভাইকে বলে, হ্যালো সুমন, কি করছিস?
ভাইয়া ল্যাপটপে কাজ করছিলাম, কি হয়েছে বল। তুলি কোথায়? বোন মনে হয় রান্নাঘরে। কেন, কি হয়েছে? বলছি বোন তো বড় হয়েছে, এবার তার বিয়ে দিতে হবে। বাবা মা এই ব্যাপারে কিছু বলে না? বাবা কি বলবে? সে তো ভালো করে কথা বলতে পারে না। তার কি ক্ষমতা আছে যে কথা বলবে? মা কিছুদিন আগে বলেছিল মেয়েটা বড় হয়েছে, বিয়ে দিতে হবে। মায়ের একটা পরিচিত ছেলে আছে, ছেলেটার বয়স নাকি 35 বছর, সেজন্য মায়ের মত নেই এত বয়স্ক ছেলের সাথে তুলির কখনো বিয়ে দেবে না। শোন না, তুই মায়ের সাথে কথা বলবি। একটা ভালো ছেলে আছে, তুইও ছেলেটাকে চিনিস। তুলিকে ও খুব পছন্দ করে, বলতে পারিস ভালোই বাসে। ও বিয়ে করতে চাইছে তুলিকে। ও শুধু আমাদের মতামত জেনে নিলে ওর বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে তুলিকে দেখতে। অনেকের কথা শুনে সুমন বলে, ভাইয়া আমি যদি মিথ্যে না হয়ে থাকি আর আমার অনুমান যদি সত্যি হয়, ছেলেটা কি সৈকত ভাইয়া? সুমনের কথা শুনে অনেক হাসতে থাকে আর হাসতে হাসতে বলে, তুই কি করে জানলি যে ছেলেটা সৈকত? সেদিন স্টেশনে সৈকত ভাইয়া কেমন তাকিয়েছিল তুলির দিকে, আমি সেদিনই বুঝতে পেরেছি। তা তোকে সৈকত ভাইয়া বলেছে যে ও তুলিকে পছন্দ করে? হ্যাঁ রে, আমাকে ফোন করেছিল। আর আমাদের বাড়িতে সবার মত থাকলেই ওর বাবা মাকে নিয়ে ও দেখতে আসবে। ওর মায়ের মত আছে, আশা করি বাবাও রাজি হয়ে যাবে। আর তুইও ওর ফ্যামিলির সব কিছু জানিস, চাকরি করে, ওদের অবস্থা ভালো, ফ্যামিলি বিজনেস আছে। আশা করি এরকম ছেলেকে কেউ না বলবে না। সবই ঠিক আছে, কিন্তু তুলি কি রাজি হবে? সেদিন তো ভাইয়ার সাথে ঝগড়া করছিল দেখলাম। ঠিক আছে, তুই মায়ের সাথে কথা বল, আমি তুলির সাথে কথা বলবো। অনেকের কথা মতো সুমন তার মায়ের সাথে কথা বলল। মাকে বলল, মা তোমাকে কিছুদিন ধরে একটা কথা বলবো ভাবছি। রেশমা বেগম তখন জামা কাপড় শুকাতে দিচ্ছিল। ছেলের কথা শুনে সে বলল, কি বলবি বল। মায়ের কথা শুনে সুমন একটু আমতা আমতা করে বলল, না বলছিলাম কি, তুলি তো বড় হয়েছে, ওর আবার বিয়ে দিতে হবে। তুমি কি ওর বিয়ের জন্য কিছু ভেবেছো? তোর বাবা আজকে কতদিন হলো বিছানায় পড়ে আছে, তারপর তুই এখনো ভালো কোনো জব করতে পারলি না। এভাবে কি করে চলবে বলতো? জানি তুলি বড় হয়েছে, যদি বিয়ে দেওয়া হয় টাকা পয়সা তো দরকার পড়বে। আমাদের আর্থিক অবস্থা অতটাও ভালো নয়, তাই এসব নিয়ে ভাবছি না। যদি কোনো ভালো ছেলে বিনা পয়সায় ওকে নিয়ে যায় তাতে আমার কোনো অসুবিধে নেই, আমি এক পয়সাও খরচ করতে পারবো না। মার কথা শুনে সুমন বলল, মা যদি কোনো ভালো ছেলে তুলিকে পছন্দ করে, বিয়ে করতে চায়, তোমার কোনো আপত্তি নেই তো? আপত্তি করব কেন? ভালো ছেলে, আপত্তি করার কি আছে? মা বড় ভাইয়ের একটা বন্ধু আছে, তার নাম সৈকত। সে একবার আমাদের বাড়িতে এসেছিল অনেক দিন আগে। সে ছেলেটা এখন ইঞ্জিনিয়ার, তাদের আর্থিক অবস্থাও খুব ভালো। তার বাবা ব্যবসা করে। তুলি হয়তো জানো না, আমাদের 30-40 মিনিট লাগে ওদের বাড়ি যেতে। ভাইয়ার সাথে একই সাথে স্কুলে পড়তো। ও তুলিকে দেখেছে, ওর ভালো লেগেছে, ও বিয়ে করতে চায়। যদি তোমার মন থাকে আমি তুলির সাথে কথা বলবো, তাহলে ওর বাবা মার সাথে ছেলেটা আসবে। অসুবিধা নেই, আসতে বল। সুমন অনেককে ফোন করে সমস্ত ঘটনার কথা বলে। সব শুনে অনেক বলে, ঠিক আছে, আমি তুলির সাথে কথা বলবো। আর আমি সৈকতকে জানিয়ে দেব কবে আসবে, আমি সব তোকে বলে দেব। অনেক সুমনের সাথে কথা বলে তার বোন তুলিকে ফোন করে আর বলে, হ্যালো তুলি, কি করছিস? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটু মার্কেটে এসেছি। আমার এক বান্ধবীর বিয়ে, তার সাথে আমি শপিং করতে এসেছি। বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে, এবার তোকে তো বিয়ে করতে হবে। না না, আমি এখন বিয়ে করব না, আমি চাকরি করব। বাড়ির আর্থিক অবস্থা ভালো নয়, বাবা বিছানায় পড়ে আছে, ছোট ভাইয়ের এরকম ইনকাম করে না। তুই কত সাহায্য করবি বল? এভাবে তো চলতে পারে না,
আমাকে কিছু করতে হবে। শুধু সকাল বিকাল প্রাইভেট পড়িয়ে আর কদিন ম্যানেজ করব। আমি একটা কোম্পানির সাথে যোগাযোগ করেছি, ওখানে ভ্যাকেন্সি খালি আছে, সামনের সপ্তাহে যাব। এখন তোকে চাকরি করতে হবে না, আমি আগে তোর বিয়ে দেব, তারপর বিয়ের পর তুই চাকরি করবি। আমি বিয়ে করব না, আর চাকরি আমাকে করতেই হবে। দেখ, আমি তোর বড় ভাই, আমি যেটা করব তোর ভালোর জন্যই করব, তাই তুই আর না বলিস না। একটা ভালো ছেলে যোগাযোগে আছে, ছেলেটা ইঞ্জিনিয়ার, যদি পারিস তুই ওর কোম্পানিতে কাজ করতে পারিস, কিন্তু এই মুহূর্তে তুই চাকরি করিস না। তুই আমার কথা শোন, আমি তোর থেকে বড় না, বড় ভাইয়ের কথা শুনতে হয়। বড় ভাই সবসময় বাবা মায়ের মতো, যদি বড় ভাইয়ের কথা না শুনিস আল্লাহ পাপ দেয়। আমি কি বললাম শুনতে পেয়েছিস? সব শুনতে পেয়েছি, কিন্তু ভাইয়া। কথাটা শেষ করতে দিল না তুলিকে। তার আগে অনিক আবেগী কণ্ঠে বলে উঠল, লক্ষ্মী বোন আমার, ভাইয়ের কথা শুনতে হয়। তুই না বড় ভাইকে ভালোবাসিস, তুই একটু বিশ্বাস রাখ আমার উপর। ছেলের পরিবার কালকে তোকে দেখতে আসবে, আমি সুমনের সাথে কথা বলেছি, মায়ের মত আছে, তাই তুই আর আপত্তি করিস না প্লিজ তুলি। বড় ভাইয়াকে তুলি খুব ভালোবাসে, তাই তুলি না করতে পারল না। সে ভাইকে বলল, ঠিক আছে ভাইয়া, তুই যা বলবি তাই হবে, তবে আমি নিজে আমার ভাবি ঠিক করব। তুই কিন্তু সেদিন না বলতে পারবি না। ছোট বোনের এই অনুরোধ তুই কিন্তু রাখবি। আজ আমায় কথা দে। বোনের কথা শুনে অনিকের হাসি পেয়ে যায়। সে হাসতে হাসতে বলে, একেবারে কথা দিতে হবে, পরে দিলে চলবে না? না, চলবে না, আজকে কথা দিতেই হবে। আর আমার বান্ধবীর বিয়ে তো, সেজন্য আমি একটা লেহেঙ্গা কিনবো। তুই আমাকে 2000 টাকা দিয়েছিলিস, ওই টাকা দিয়েই এখন কিনছি। আর আমার বিয়ের সময় তুই আমাকে ভালো অনেক দামি একটা লেহেঙ্গা কিনে দিবি। ঠিক আছে, তাই হবে। আর তুই যা ঠিক করবি সেটাই হবে। আমি কথা দিলাম, আমার বোনের হাসির থেকে এই পৃথিবীতে আমার কাছে আর কোনো কিছুরই দাম নেই। তুলির সাথে ফাইনাল কথা বলে অনিক তার বন্ধু সৈকতকে ফোন করে আর বলে, আমার বোনের জামাই, কবে আমার বোনকে দেখতে যাবি? তুই কথা বলেছিস তোর বাড়ির লোকের সাথে? হ্যাঁ রে শালা, সবার সাথে কথা বলা হয়ে গেছে, সবার মত আছে, এমনকি আমার বোনেরও আছে। আগামীকাল বিকেলে ওদিকে বলেছে তুই যাবি, তোর কোনো অসুবিধা নেই তো? অসুবিধার কিছু নেই, এখন তো আমি কলকাতায় আছি। সেই রকম হলেও অফিস থেকে বিকেলে বেরিয়ে যাব, আর একটু মাকে বলে দেব, সেই ম্যানেজ করে নিবে। তোর বোনের জন্য সবটাই করতে পারি, ঠিক আছে? কালকে কনফার্ম। ওকে দোস্ত। কথা মতো তার পরের দিন সৈকত তুলিকে দেখতে আসে। তুলিকে দেখে সৈকতের মা নাজিরা বেগম রেশমা বেগমের উদ্দেশ্যে বলে, আপু, মেয়ে তো আপনার মাশাল্লাহ আমার খুব পছন্দ হয়েছে। আমার ছেলেরও মেয়েকে আগে থেকেই পছন্দ, আর আমাদের মা বেটার পছন্দ মানে আমার স্বামীরও পছন্দ, তাই আমরা এর বিয়ে ফেলে রাখবো না। খুব তাড়াতাড়ি আমরা শুভ কাজ করতে চাই, তাই আজকে আমি আংটি পরিয়ে দিতে চাই আমার মেয়েকে। তার আগে আমার ছেলের সাথে আপনার মেয়ে কথা বলে নিক, ওদেরও তো আলাদাভাবে কথা বলতে দিতে হবে। নাজিরা বেগমের কথাবার্তা রেশমা বেগমের খুব ভালো লাগে, আর সে বলে, হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই, সংসার ওরা করবে, তাই ওদের কথা বলে নেওয়াই ভালো। তুলি, তুই ওকে রুমে নিয়ে যা। তুলি সৈকতকে নিয়ে তার রুমে যায়। তুলি চুপচাপ বসে থাকে। সেটা দেখে সৈকত বলে, তুমি চুপচাপ বসে থাকবে বলে আমাকে রুমে নিয়ে এসেছো? সৈকতের কথা শুনে তুলি সৈকতের দিকে তাকায় আর দেখেও চিনতে পেরে যায়। সে কিছুটা চিৎকার করে বলে, আমি আপনাকে বিয়ে করব না, মরে গেলেও করব না। কিন্তু আমি তোমাকে তো বিয়ে করব, সেজন্য তোমার বাড়ির লোক, আমার বাড়ির লোককে আমি রাজি করালাম, এমনি এমনি বুঝি? তার মানে বড় ভাইয়াকে আপনি বলেছেন? তবে আর কোনো লাভ হবে না, কোনো বাহানা কাজ করবে না। আমি তোমার জামাই হচ্ছি, এটাই ফাইনাল। আজকে তোমাকে আংটি পরিয়ে যাব। আপনি তো এখন ইঞ্জিনিয়ার, আমার কোম্পানিতে অনেক মহিলার কাজ করে, তাদের মধ্যে কাউকে পেলেন না? তাদের প্রতি কোনো ফিলিংস আসেনি,
যেটা তোমাকে দেখে এসেছিল। তাই তো আমি আর অপেক্ষা করতে পারলাম না। সম্পর্ক তো আর সবার সাথে হয় না, ভালো লাগার একটা ব্যাপার থাকে। তাই বলছি, আর না বলো না। আমি খবর নিয়েছি তোমার জীবনে কেউ নেই, তাই কোনো অজুহাত চলবে না। তুমি আমার স্ত্রী হচ্ছ। জানেন তো আমরা খুব গরিব। আমার বাবা দীর্ঘদিন বিছানায় শয্যাশায়ী। আমার ছোট ভাই এখনও কিছু কাজ করতে পারে না। বড় ভাইয়ের কাজ করে, মাঝে মাঝে অল্প টাকা পাঠায়। আমি সকাল বিকাল প্রাইভেট করি, আমার কলেজের পড়াশোনার খরচ করি। আমার বিয়েতে আমার পরিবার কিছু দিতে পারবে না। কিছু দিতে হবে না, শুধু তোমাকে পেলেই হবে। জানেন, আমার কিছু সমস্যা আছে। তুলির কথায় সৈকত তুলির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি সমস্যা আছে? আপনার সামনে বলা যাবে না। আর বলতে হবে না। সমস্যা থাকলে অসুবিধা নেই, আমি ডাক্তার দেখিয়ে ঠিক করে নেব। তুলি দেখলো সৈকত তার কথা শুনবে না, তাই তুলি আর কোনো অজুহাত দিতে পারল না। শেষমেশ চুপচাপ সব কিছু মেনে নিল। আসলে তুলিরও ভালো লেগেছে সৈকতকে, কিন্তু সে সহজে তার কাছে ধরা দিতে চাইল না। বড়লোকের ছেলে যদি খেয়াল হয় তখন তুলি কি করবে, এরকম চিন্তা করছিল। নিজের ভাগ্যের উপর ছেড়ে দিল সব কিছু। ওদের বিয়ে ফাইনাল হয়ে গেল। আপনি এখানে? এখানে একটা কাজে এসেছিলাম। তা তুমি কি অফিস থেকে ফিরছো? হ্যাঁ স্যার। তা এখন কাজটা করতে কেমন লাগছে? ভালোই লাগছে, শুধু জার্নিটা একটু বেশি করতে হচ্ছে। এখানে মা একা থাকে, আমার বাড়ি ফিরতে সন্ধ্যা 7টা বেজে যায়। এখন একটু কষ্ট করো, তারপর অফিসের কাছাকাছি ফ্ল্যাট নিয়ে নেবে। অনেকের কথায় মিথিলা হাসে, সেটা খেয়াল করে অনেক বলে, হাসছো কেন? আপনার কথা শুনে হাসি পাচ্ছে। আপনি ফ্ল্যাট কেনার কথা বলছিলেন না? এখন আমাদের যা অবস্থা, খেয়ে পড়ে বেঁচে থাকবো কি করে সে চিন্তা করছি, আর আপনি ফ্ল্যাটের কথা বলছেন, তাই আর কি হাসি পাচ্ছে। মানুষের ভাগ্য কি পাল্টায় না? একদিন তুমি বড় লোক ছিলে, আজ গরিব হয়ে গেছো। কাল হয়তো এমন দিন আসবে তুমি আবার বড় লোক হয়ে যাবে। মিথিলা যখন অনেকের সাথে কথা বলছিল ঠিক তখন জায়ান এসে মিথিলাকে বলে, আমি তো তোমায় ভালো মেয়ে বলে জানতাম, কিন্তু তুমিও দেখছি তাই। আসলে তোমাদের রক্ত সমস্যা আছে। তোমার আপু যেমন, তুমিও তেমন হবেই তো। কি জানি কার প্রেমে পড়ে সে নিজের জীবনটা শেষ করে দিল। তোমারও যেন তেমন তোমার আপুর মতো পরিণতি না হয়। জায়ানের কথা শুনে অনেক বুঝতে পারে সে মিথিলাকে কিছু বলবে কি, তার আগে মিথিলা বলে, আমি আসছি, পরে কথা বলবো। তুমি যাবে না, তুমি এখানে দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আর মিস্টার কি যেন বললেন? অনেকের কথা শুনে জায়ান বলল, আমি ভুল কিছু বলিনি, যা বলছি তাই সত্যিই বলছি। আপনি জানেন ওদের ফ্যামিলির ইতিহাস। ওর আপু আত্মহত্যা করেছে। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, শুনেছি মেয়েটা বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছিল। তার পুরনো প্রেমিককে কিছুই ভুলতে পারছিল না। কথাটা শেষ করতে দিল না, তার আগে অনেক চিৎকার করে বলল, চুপ, একদম চুপ। যা জানেন না সেই বিষয়ে কথা বলবেন না। আপনি কি জানেন এই বিষয়ে যে আপনি কথা বলছেন? অনেকের কথা শুনে জায়ান বলল, আপনি কেন এই কথা বলছেন? আপনি কি মিতালিকে চিনতেন? অনেক কিছু বলার আগে মিথিলা বলল, না, উনি চেনেন না, উনি আমার পরিচিত। আমার এক অফিসের কাজ করি। আমি তো কোম্পানিকে বলেছিলাম তোমাকে চাকরিটা না দেয়, তা তোমাকে চাকরিটা দিল কে? জায়ানের কথা শুনে অনেক বলল, জানেন মিস্টার চৌধুরী, বাপেরও বাপ থাকে। আপনি মিথিলার চাকরির জন্য না হয় কোম্পানির বসকে অনুরোধ করেছিলেন, আর আমি কোম্পানির বসকে ধরেছিলাম যাতে চাকরিটা মিথিলা পায়। কারণ কোম্পানির বসও আমার ঘনিষ্ঠ বন্ধু, সে আমাকে সবটাই বলেছে। অনেকের কথা শুনে জায়ান রেগে গেল আর বলল, ওই শালাকে আমি ছাড়বো না। যাতে মিথিলাকে চাকরিটা না দেয় সেই জন্য আমি টাকাও দিতে চেয়েছিলাম, কিন্তু উনি নেননি। বলেছিল ব্যবসার স্বার্থে আপনাকে আমার প্রয়োজন আছে, তাই আপনার কথা আমি রাখবো। টাকাটা দেয়া হয়নি, দেবে বলেছিলেন। আমাকে সৈকত সবটাই বলেছে। আমি কিন্তু আপনার নামে থানায় যেতে পারি, কারণ যে যোগ্য তাকে আটকে রাখার ক্ষমতা আপনার নেই। আপনার সাথে ওর ব্যক্তিগত ঝগড়া থাকতেই পারে,
কিন্তু আপনি ওর প্রতিভাকে আটকাতে পারবেন না। মিথিলা ওর মেধার জন্য চাকরিটা পেয়েছে। আমি শুধু সৈকতকে বলেছিলাম, সৈকত বলেছিল, আমি বুঝতে পেরেছি মেয়েটার মধ্যে ট্যালেন্ট আছে। আমার উচিত হয়নি জায়ান চৌধুরীর কথা শুনে মেয়েটাকে রিজেক্ট করা। তবু 1 মাস ওর কাজ আমি দেখতে চাই। আগের দিন মিথিলার ইন্টারভিউ সৈকত নিয়েছিল, তারপরের মিথিলাকে কোনো ইন্টারভিউ দিতে হয়নি। সে বলেছিল 1 মাস দেখে সে কথা বলবে। সৈকত নিজেই সার্টিফিকেট দিয়েছে। আপনি ওর বাবার কোম্পানি জোর করে নিজের নামে লিখে নিয়েছেন। সেটা কত বড় অন্যায় কাজ করেছেন আপনি জানেন না? আপনার পরিণতি খুব খারাপ হবে। এরকম একটা নিষ্পাপ মেয়ে আর সরল সাদাসিধে ওর মাকে কষ্ট দিয়ে আপনি কখনো সুখী হতে পারবেন না। কথাটা বলে অনেক মিথিলাকে নিয়ে সেখান থেকে চলে যায়। নির্জন রাস্তা দিয়ে দুজনে হাঁটছে। মিথিলা বলল, এত খবর আপনি কি করে জানলেন? মিথিলার কথা শুনে অনেক হাসলো আর বলল, জানো তো, আমার পেছনে 2টো চোখ থাকে, সব দিকে নজর রাখতে হয়। তবে তোমাকে একটা সত্যি কথা বলি, আমি আমার নাম রাজ বলেছিলাম। আমার নাম রাজ নয়, আমি অনি। তোমার আপু মিতালি আমার বন্ধু ছিল, আর তুমি আমায় বাঁচিয়েছিলে। এবার মনে করে দেখো তো, আমাকে চিনতে পারছো কিনা? বুঝতে পেরেছি, সন্দেহ আমার প্রথম থেকেই হচ্ছিল। যাকগে, ভালোই হয়েছে আমি আপনাকে খুঁজছিলাম। আমরা আর কোনো কথা আলোচনা করব না, যেটা হয়েছে সেটা অতীত। আমরা বর্তমানকে নিয়ে ভাবি আর ভবিষ্যতে কি হবে তার পরিকল্পনা করি। ঠিক আছে, তাই হবে। আমি সব ভুলে যেতে চাই। তারপর কি বলেছিল তুমি? ওরা আমাকে বলছিল ইন্টারভিউ 2 দিন আগেই হয়ে গেছে আর ওরা নিয়োগ করে ফেলেছে। সেই দিন আমি বুঝে গেছি কিছু তো একটা ব্যাপার আছেই। ইন্টারভিউ কখনো আগে থেকে হয়ে যায়, আমার প্রথম থেকে সন্দেহ ছিল জায়ানের উপর। ওর অনেক দূর পর্যন্ত হাত, এ পারে না এমন কাজ নেই। অনেকটা এর জন্যই আমার আপু মারা গেছে। এই বিয়ের জন্য বাবাকে প্রচুর চাপ দিয়েছিল, তবে একদিকে ভালোই হয়েছে। এর সাথে বিয়ে হলে আপু এমনিতেই মারা যেত। আমি শুনেছি ও নাকি তোমাকে বিয়ে করতে চেয়েছিল। হ্যাঁ, ও অনেক কথা বলেছিল। ওর জন্য আমার বাবার হার্ট অ্যাটাক হয়ে যায়, বাবা মারা যায়, তারপর সমস্ত সম্পত্তি নিজের নামে করে ফেলে। আমাকে বিয়ের জন্য বারবার জড়াজড়ি করে, কিন্তু আমি ওর স্বরূপ চিনে ফেলি। ও ভালো ছেলে নয়, তাই আমি মাকে নিয়ে ওই বাড়ি ছেড়ে চলে আসি এই বস্তির বাড়িতে। বাড়িটা একটু ছোট, থাকতে কষ্ট হচ্ছে, কিন্তু আমরা ভালো আছি। জানি না আর কদিন ভালো থাকবো। এই জানোয়ারটা আবার আমার পিছু নিয়েছে। ও নানাভাবে আমার ক্ষতি করার চেষ্টা করছে। ও ভেবেছিল আমরা খেতে পাবো না আর ওর কাছে নিজেকে বিক্রি করে দেব, কিন্তু আমি অতটা দুর্বল নই, আমি লড়াই করতে জানি। মিথিলার কথা শুনে অনেক বলল, ধন্যবাদ মিথিলা, তোমার মতো সাহসী মেয়েদের আজকের দিনে দরকার আছে। এই দেখো, শুধু শুধু তোমার সাথে বকবক করছি। তোমার খিদে পায়নি? যদি বলি খিদে পাইনি তাহলে ভুল বলা হবে। লাঞ্চের টাইমে 2টো শসা মুড়ি খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। সত্যি আবার খিদে পেয়েছে। সরি, চলো দোকানে, তোমাকে আজকে পেট পুড়ে বিরিয়ানি খাওয়াবো। বিরিয়ানি খেতে ভালো লাগে? বিরিয়ানি খেতে কে না ভালোবাসে বলুন। ওরা যখন রেস্টুরেন্টে বসে খাচ্ছে ঠিক তখনই তাপসী ওদের সামনে গিয়ে দাঁড়ায় আর অনিককে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার অনেক, ফোন সুইচ অফ কেন? ফোন করছি বন্ধ দেখাচ্ছে। ফোনে চার্জ নেই, তাই হয়তো ফোন বন্ধ হয়ে গেছে। তা তুমি এখানে কোথায়? আমার বান্ধবীর সাথে এখানে একটু ঘুরতে এসেছিলাম, খিদে পেয়ে গেছে, খেতে এসেছি। তারপর অনিকের পাশে মিথিলাকে দেখে তাপসী বলে, এ মেয়েটাকে অনেক। তাপসীর কথায় অনেক কি বলবে বুঝতে পারল না। মিথিলা তখন অনিকের দিকে তাকিয়ে আছে। অনেক ভেবে উত্তর দিল, আমার রিলেটিভ। কেমন রিলেটিভ হয় তোমার? আমি যেখানে থাকতাম রশিদ খানের কথা মনে আছে তোমার? সম্পর্কে মিথিলা ওই চাচার নাতনি হয়। ও, বুঝতে পেরেছি। তবেই নিজের কেউ নয়, অনেক দূরের সম্পর্কে আত্মীয়। তারপর তাপসী মিথিলার উদ্দেশ্যে বলল, তুমি কতদিন চেনো ওকে? তাপসীর কথা শুনে মিথিলা তাপসীর দিকে তাকালো, তারপর বলল, আমার মনে নেই। মনে নেই যখন আর মনে করতে হবে না, আমি অনেক দিন চিনি।
আমরা একই ডিপার্টমেন্টে কাজ করতাম, মানে একটা স্কুলে দুজনে পড়তাম আর পড়াতাম। এখনও আমি পড়াই। অনেক মাঝে মাঝে আসে এখানে। ও রাজনীতি করে, তাই ব্যস্ত থাকে, সময় পায় না। আমি অনেককে খুব পছন্দ করি, ভবিষ্যতে হয়তো আমরা দুজনে ঘরও বাঁধতে পারি। তাপসের কথা শুনে মিথিলা হাসতে হাসতে বলে, তার জন্য আমি কি করতে পারি? আপনারা ঘর বাঁধুন না, কে বাধা দিয়েছে? আমি আপনার প্রতিযোগী নই, তাই আমাকে দেখে হিংসা করার কিছু নেই। তাপসের কথা শুনে অনেক কিন্তু রেগে যায়, আর সে বলে, তুমি কী সব উল্টোপাল্টা কথা বলছো? তোমার সাথে আমার কখনোই কোনো সম্পর্ক ছিল না। আমরা শুধু দুজনেই জাস্ট ফ্রেন্ড। আর কি ঘর বাঁধার কথা বলছো? ওইসব স্বপ্ন কখনো তুমি আমাকে নিয়ে দেখবে না। আর মিথিলাকে কেন ওসব কথা শোনাচ্ছ? ওকে শুনিয়ে তোমার কী লাভ হচ্ছে? আমাকে ছোট করতে চাইছো তো? এভাবে ছোট করে কী লাভ? দেখো তাপসী, আমি তোমাকে আগেই বলেছি, আমি তোকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবি না। তাই তুমি অন্যের কাছে আমাকে ছোট করবে না। মিথিলা, আমার খাওয়া হয়ে গেছে, তুমি ওঠো, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। ধন্যবাদ, আমি একা যেতে পারবো। আসছি, ভালো থাকবেন। মিথিলা উঠে চলে যায়। অনেক খাবারের বিল মিটিয়ে দিয়ে সেও চলে যায়। তাপসী মনে মনে ভাবে, তোকে আমি ছাড়বো না অনেক, তোকে আমি আমার করেই ছাড়বো। স্কুলের প্রত্যেকটা ম্যাডাম, প্রত্যেকটা স্যার, তোর নাম করে এলাকার প্রত্যেকটা মানুষ তোমার কথা বলে। জানি না কি আছে তোমার মধ্যে। এই মেয়েকে আমি কখনোই তোমার জীবনে আসতে দেব না। তোমাকে আমি আমার করেই পাবো। এদিকে কিছুদিন পর তুলি ও সৈকতের বিয়ে। তুলি অনেককে ফোন করে আর বলে, ভাইয়া, তুই শেষ পর্যন্ত আমাকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়লি। মেয়ে মানেই তো পরের বাড়ি যেতে হবে। এত চিন্তা করছিস কেন? সৈকত খুব ভালো ছেলে, ও তোকে খুব সুখে রাখবে। জানি না ভাইয়া, আমার কপালে কি আছে। তোর কপালে ভালো জামাই আছে। আর শোন, বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে। তোর যা যা গয়না দরকার তুই নিয়ে নিবি। আমি সুমনের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি। বিয়েতে যা যা করার দরকার সব করবি। যা টাকার দরকার আমি সব দেব। ভাইয়া, অনেক টাকা তো খরচ হবে। খরচ হবে তো কি হয়েছে? আমার ছোট বোনের বিয়ে বলে কথা। তুই কিন্তু আমার বিয়েতে অবশ্যই আসবি। বাবা তোকে তাড়িয়ে দিল আর তুই বাড়িতে এলি না। এখন সব কিছু তুই ভুলে যা। বাবা অসুস্থ, ইদানিং ইশারা করে তোর কথা বলে। হয়তো ওনার ব্যবহারের জন্য উনি কষ্ট পাচ্ছেন। সে এখন দেখা যাবে। তুই যদি না আসিস তাহলে আমি বিয়ে করব না। না রে বোন, ওই কথা বলতে নেই। অনেককে বাড়িতে থেকে তাড়িয়ে দিয়েছিল তার বাবা, আর বলেছিল, আমার জীবন দশায় তোকে যেন এই বাড়িতে আর না দেখে। তাই অনেক আর ফিরে আসেনি। কিন্তু সে গোপনে টাকা পাঠায়, যে টাকায় বাবার চিকিৎসা চলে, সংসার চলে। ওরা প্রত্যেকে জানে অনেক চাকরি করে। অনেক আদৌ যে কী করে সেটা কেউ জানে না। একমাত্র রশিদ খান, যার কাছ থেকে অনেক রাজনৈতিক দীক্ষা নিয়েছে, যাকে এলাকার লোক চাচা বলে চেনে। আজকে জায়ান চৌধুরী অনেক যে স্কুলে কাজ করতো সেখানেই এসেছে। স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলে তাপসীর সাথে দেখা করার জন্য জায়ান তাপসীকে বলে, ম্যাডাম, আপনি কি এই স্কুলের শিক্ষিকা? কেন বলুন তো? আমি একজনের সম্বন্ধে কিছু জানতে চাইছি। যদি আপনি আমাকে একটু হেল্প করেন তাহলে ভালো হয়। কার সম্পর্কে জানতে চাইছেন বলুন আমাকে। আমি এখানকার টিচার অনিক হাসানের সম্পর্কে জানতে চাইছি। অনিক হাসান? হ্যাঁ বলুন, কি জানতে চান? ও, উনি আজকে স্কুলে আসেননি? না, উনি আসেননি। উনি রাজনীতি করেন। ওনার পার্টির মিটিং আছে দিল্লিতে, তাই উনি দিল্লি গেছেন। আচ্ছা, উনি আর কি করেন একটু বলবেন? আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না, আপনি কি জানতে চাইছেন? উনি স্কুলে পড়ান আর রাজনীতি করেন। আর উনি কিছু করেন? না, আমি যতটা জানি আর কিছু করেনি। তবে একবার ইলেকশনে দাঁড়িয়েছিল, কিন্তু হেরে গিয়েছিল। তারপর উনি আবার চেষ্টা করেছে, কিন্তু টিকিট পায়নি। তবে উনি মানুষের উপকার করেন, বিপদে আপদে উনি মানুষের পাশে থাকেন। আর বাইরে আমি আর কিছু আর জানি না। তাপসের কৌতূহল জাগে, এই ভদ্রলোক কেন অনেক সম্বন্ধে এত কথা জিজ্ঞাসা করছে। সে বলে, আপনি কি অনেককে চেনেন? সত্যি কথা বলতে কি, আগে আমিও ওকে চিনতাম না।
কিন্তু কিছু ঘটনা সামনে আসার পর যেন মনে হচ্ছে এই মানুষটাকে আমি চিনি, তাই ওই মানুষটাকে জানতে ইচ্ছা করছে। কোম্পানির নিয়োগ বন্ধ করলাম আমি, অথচ সেই চাকরিটাও দিয়ে দিল, বলছে বন্ধু হয়। কিন্তু আমার মনে হয় না। তাছাড়া আমার বিরুদ্ধে মিথিলার মা কেস করেছে, আমি নাকি জোর করে তাদের সম্পত্তি ভোগ করছি। যদিও লিখিত কোনো চিঠি পাইনি, তবে আমার কাছে খবর এসেছে ওরা মা মেয়ে কেউ সাহস পাবে না এই কাজ করার। কেউ তো আছে মাস্টার মাইন্ড, তবে আমিও দেখে নেব তাকে। জায়ান চৌধুরীর ক্ষতি করে কেউ বাঁচবে না। আপনার ফোন নাম্বারটা দিন ম্যাডাম, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করব। আপনি যদি আমার উপকার করেন আমিও আপনাকে কমিশন দেব। শুধুই অনিকের তথ্য আপনি আমাকে দেবেন। ও মিথিলার সাথে সম্পর্ক করতে চাইছে। ওই মিথিলার আপুর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, ওর আপু আত্মহত্যা করেছে, ও এখন মিথিলার প্রেমে পড়েছে। যখন তাপসীর মনে পড়ে যায় সেদিন রেস্টুরেন্টের ঘটনা, তখন তাপসী মনে মনে বলে, তার মানে মেয়েটার নাম মিথিলা। আমার সন্দেহ হয়েছিল, তাহলে সেটাই সত্যি হলো। ওই মেয়েকে আমি ছাড়বো না। অনেক তো আমারই হবে, যেভাবেই হোক অনেক তো আমারই হবে। সব কিছু চিন্তা করে অনেককে পাওয়ার জন্য তাপসী জায়ানের সাথে হাত মেলায়। অনেক দিল্লি থেকে মিথিলাকে ফোন করে আর বলে, মিথিলা ঘুমিয়ে পড়েছো? না, এখনো ঘুমোইনি। কেন, কিছু বলবেন? জায়ান আরও তোমাকে বিরক্ত করছে? কিছুদিন যাবৎ আমি লোকটাকে দেখতে পাইনি। কেন বলুন তো? তুমি কিছু চিন্তা করবে না মিথিলা। তোমার যা অধিকার, তোমার বাবার সমস্ত সম্পত্তি তুমি সব ফেরত পাবে। তোমাকে যে কাগজটা দিতে বলেছিলাম তুমি শুধু সেটা খুঁজবে। আসলে কাগজটা তো আমার কাছে নেই, মায়ের কাছে ছিল। মা কোথায় রেখেছে মনে করতে পারছে না। তারপর এইসব ঘটনা ঘটে গেল। মায়ের মাথা ঠিক নেই। আমি আর মাকে বিরক্ত করতে চাই না। আমি খবর পেয়েছি তোমার বাবার 25% শেয়ার তোমার মায়ের নামে আছে, আর তোমার বাবার নামে ছিল 25%। তোমার বাবারটা বাদ দিলাম, হয়তো উনি ওদেরকে বিক্রিও করতে পারেন, কিন্তু তোমার মা তো বেঁচে আছে। ওই সম্পত্তি কি করে জায়ান নিতে পারে? আমি উকিলের সাথে যোগাযোগ করেছি, কোর্টে উনি ব্যবস্থা করে দেবেন। তোমাকে চিন্তা করতে হবে না। তোমার আপু আমার অনেক উপকার করেছিল, তুমি আমাকে বাঁচিয়েছো মিথিলা। তোমাদের অবদান কখনো আমি ভুলব না। তুমি ওই ভদ্রলোকের কাছে আমাকে না পাঠালে আমি তো বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছিলাম। ধন্যবাদ মিথিলা তোমাকে, আমাকে সঠিক মানুষটার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তুমি চিন্তা করবে না, আমি সব সময় তোমার পাশে থাকব। কোনো অবস্থাতেই আমি আর তোমার হাত ছাড়ব না। অনিকের কথা শুনে মিথিলা হাসলো আর মজা করে বলল, হাতটা ধরলেন, কোথায় যে ছাড়বেন? তার আগেই তো আপনার বান্ধবী আপনাকে ছো মেরে নিয়ে চলে গেল। কি বললে? ঠিক বুঝলাম না, পুনরায় কথাটা রিপিট করো। মজা করছিলাম। বলছি, আপনি থাকলে আমি খুব ভরসা পাই। নিজের প্রতি বিশ্বাস হারিয়ে গিয়েছিল। আর আপনাকে আপু খুব চাইতো। আপু আপনার কথা বলতো, আমারও মনে হতো আপনি নিমহারাম নয়, নুন খেয়ে কখনো কারোর সাথে বেইমানি করবেন। যাই হোক, আল্লাহ আবার যোগাযোগ করিয়ে দিয়েছে। ভালোই হয়েছে। আপুর মুখে গল্প শুনতাম, এখন সেটা অনুভব করছি। আমি সত্যি নিমখারাম নই, কিন্তু তোমার আপুর মৃত্যুটা আমাকে খুব কষ্ট দেয়। আমি ভাবতে পারিনি ও এত বড় একটা সিদ্ধান্ত নেবে। আসলে আমি মিতালিকে পছন্দ করতাম, কিন্তু সেই ফিলিংস আমি খুঁজে পেতাম না যেটা আমি তোমার মধ্যে পাই। কিসব উল্টোপাল্টা কথা বলছেন? কথাটা শুনলে আপনার তাপসী ম্যাডাম রাগ করবে, তারপর আমার গর্দান নেবে। ভালো হবে তো? খুব তাড়াতাড়ি ওকে বিয়ে করুন। অনেক দিন বিয়ে বাড়ি খাওয়া হয়নি, আপনার বিয়েতে পেট পুড়ে খাবো। তাপসীকে নিয়ে কোনোদিনই ভাবিনি, আর জীবনেও ভাবব না। তোমাকে যদি না দেখতাম তাহলে তো সারা জীবন এইভাবেই কাটিয়ে দিতাম। জীবনে অনেক কষ্ট করেছি, বাবার অবহেলা পেয়ে বড় হয়েছি। জীবনে ভালোবাসার মানুষের অভাব ছিল, সেটা তোমার মাধ্যমে পূরণ করতে চাই। আমার একটা ছোট বোন আছে, সে আমায় খুব ভালোবাসে। আমি সামনের সপ্তাহে ফিরছি, তারপর বাড়ি যাব একবার। বোনের বিয়ে লেগেছে তোমাদের অফিসের সৈকত স্যারের সাথে। ও তাই? খুব ভালো। আমার ইচ্ছে করছে আপনার সাথে বিয়ে বাড়ি যাওয়ার। আপনাদের বাড়ি থেকে আমাদের বাড়ি তো বেশি দূর নয়, যদিও অনেক দিন আমরা ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। কিছুক্ষণ থেমে মিথিলা অনিককে বলে,
একটা কথা বলছি, কিছু মনে করবেন না। মনে কি করে করব? বলো না, কি জানতে চাও? তোমার কথাই মনে করব, এটা হতে পারে না। আপুর মুখে শুনেছিলাম আপনার বাবা নাকি আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। এটা কি সত্যি কথা? হ্যাঁ, সত্যি কথা। তবে আমি আমার বোনকে কথা দিয়েছি, আমি যাব। তবে বাড়ির ভেতরে আমি প্রবেশ করব না, আমি ছদ্মবেশে থাকব। কেন, বাবার উপর এত অভিমান আপনার? ঠিক অভিমান নয়, বাবাই বলেছিল সে আমার মুখ দেখতে চায় না। এদিকে তাপসী ও জায়ান একে অপরের সাথে দেখা করে। জায়ান তাপসীকে বলে, আমি বুঝতে পারছি না আপনি কেন অনেকের ক্ষতি করতে চাইছেন। আমি ক্ষতি করতে চাইছি না, আমি মিথিলাকে ওর জীবন থেকে দূরে সরিয়ে দিতে চাইছি। কেন? মিথিলাকে কি অনেক ভালোবাসে? মনে হয় অনেক মিথিলাকে ভালোবাসে, আর আমি মিথিলাকে পছন্দ করি না। তার কারণ আমি অনেককে ভালোবাসি, আর অনেককে পাওয়ার জন্য আমি সবটাই করতে পারি। ভালোই হয়েছে আপনাকে কাজে লাগিয়ে, আমার কাজটা সহজ হয়ে পড়ে গেল। কিন্তু আমি কিন্তু মিথিলাকে পছন্দ করি না। এখানে শুধু আমার জেদ কাজ করছে। ওদের পরিবারকে আমি শেষ করে দেব। ওদের কোম্পানি সবটাই আমার নামে হয়ে গেছে। মিথিলার মা কেস ফাইল করেছে। মিথিলা অনেককে কথা দিয়েছে ওর মায়ের নামে 25% শেয়ার ওকে ফিরিয়ে দেবে। আমি তো কোনোভাবেই আমার কোম্পানির 1%ও কাউকে দেব না। আমি শুধু মিতালিকে বিয়ে করতে চেয়েছিলাম তার কোম্পানির জন্য, কিন্তু তাকে যখন পেলাম না তখন আমার মিথিলার জন্য অফার করেছিলাম, কিন্তু মিথিলা রাজি হলো না। তারপর তার বাবার কাছ থেকে আমি তার কোম্পানির আরও 50% আমি নিয়ে নিলাম। ওদের বাড়ি, গাড়ি, প্রপার্টি সব কিছু আমার নামে করে নিলাম। কিন্তু মিথিলাকে যদি পেতাম তাহলে আমার কোম্পানির জন্য ভালো হতো। ওকে দেখতে সুন্দর আছে, ব্যবসা আরো বড় করতে পারতাম। আমি এক নারীতে আসক্ত নয়, আমার একাধিক নারী পছন্দ। তাই মিথিলা আমার নেশা হতে পারে, আমার ভালোবাসা নয়। ঠিক আছে, বুঝলাম আপনার কথা। তাহলে আমাদের দুজনের স্বার্থ এখানে কাজ করছে, কোনোভাবে ওদেরকে এক হতে দেওয়া যাবে না। আজকে তুলির বিয়ে, সেই উপলক্ষে গ্রামের বাড়িতে এসেছে অনেক। সে বোনকে কথা দিয়েছে সে বিয়ে বাড়িতে থাকবে, তাই সে বিয়ে বাড়িতে যে অর্ডার পেয়েছিল ফুচকাগুলো তার সাথে দেখা করে। তার নাম গুলশান, আর তাকে বলে, আজকে ইয়াকুব হাসানের মেয়ের বিয়েতে আপনি ফুচকার অর্ডার পেয়েছেন? হ্যাঁ, কিন্তু আপনি কেন এ কথা জানতে চাইছেন? আপনার তো শরীর খারাপ, আপনাকে যেতে হবে না। আপনার হয়ে ফুচকা আমি বিক্রি করব, আর সব টাকাটা আপনি পাবেন। আমিও ফুচকা বিক্রি করতাম, এখন একটা চাকরি করি। আমি বাড়িতে এসেছিলাম, আর শুনলাম আপনার নাকি শরীর খারাপ, আপনি যেতে পারবেন না। হ্যাঁ বাবা, শরীরটা একটু খারাপ আছে ঠিকই, কিন্তু আমি যেতে পারবো। চাচা, আমি আপনার হয়ে কাজটা করে দিচ্ছি, আর আমার এই দামি ঘড়িটা আপনার কাছে দিয়ে গেলাম। এই ঘড়িটার দাম 10,000 টাকা। যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে এই ঘড়িটা বিক্রি করে আপনার টাকা আপনি পেয়ে যাবেন। অনেকের কথা শুনে ফুচকাওয়ালা গুলশান বলে, বাবা, তোমাকে আমায় কিছু দিতে হবে না, তোমার মুখের কথাটাই যথেষ্ট। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি মিথ্যা বলছো না। তুমি নিয়ে যাও আমার গাড়ি, আর বিয়ে বাড়িতে ফুচকা বিক্রি করো। গুলশানের কাছ থেকে ফুচকার গাড়ি নিয়ে অনেক বিয়ে বাড়িতে ফুচকা দিতে থাকে। সে কিছুটা ছদ্মবেশে থাকায় কেউ তাকে চিনতে পারেনি, কিন্তু কেউ যেন ছটফট করছে, সে যেন কিছু অনুভব করছে। বিয়ের শেষে বিদায় সময় তুলি যখন তার বাবার সাথে দেখা করতে যায়, মেয়েকে দেখে ইয়াকুব মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তার কথা বলার শক্তি না থাকলেও সে অনুভব করতে পারে যে তার মেয়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। তখন কোথা থেকে ইয়াকুব আর্তনাদ করে ওঠে আর মেয়েকে উদ্দেশ্য করে বলে, অনেক এসেছে, অনেক এসেছে। হঠাৎ বাবা কথা বলে ওঠায় তুলি তার মাকে বলে, মা দেখো, বাবা কথা বলছে। কিন্তু মা, বাবা তো বড় ভাইয়ের নাম বলছে, কিন্তু ভাইয়া তো আসেনি। মেয়ের কথায় রেশমা বেগম কাঁদতে থাকে আর বলে, আমার মনে হয় তোর বাবা তোর বড় ভাইয়াকে মিস করছে। যতই হোক ওরই রক্ত তো। তুই অনেককে বলেছিলিস, কেন এলো না? আজ কতদিন হয়ে গেল। ওর বাবা রাগের মাথায় কতগুলো কথা ওকে বলেছিল, কিন্তু ছেলেরও তো জেদ কম নয়।
মৃত্যু পথযাত্রী ওর বাবা, ওর উচিত ছিল না ওর বোনের বিয়েতে আসার? মা, শুধু আমি আর ছোট ভাইয়ে বলেছিলাম। মা হিসেবে তোমার তো বলা উচিত ছিল। বাবা না হয় অসুস্থ, ছেড়ে দিলাম, কিন্তু তুমিও তো ভাইয়াকে একবার আসতে বলতে পারতে। তুমি জানো আমার বিয়েতে ভাইয়া কত কষ্ট করে টাকা পাঠিয়েছে। সামান্য একটা চাকরি করে সেই টাকায় নিজের জন্য রেখে দিয়ে সবটাই আমাদের জন্য পাঠায়। তোমারও তো জেদ কম নয় মা। শুধু তোমার পেটের ছেলে নয় বলে তুমি ওকে ভালোবাসতে পারলে না, কিন্তু ওর সাথে তোমার রক্তের সম্পর্ক ছিল। তুমি ওর নিজের খালা। অনেক সময় তো নিজের মা মরে গেলে সংসার বাঁচানোর জন্য খালার সাথে বিয়ে হয়, সেই খালায় ছেলেকে মানুষ করে। কিন্তু তুমি কখনো বড় ভাইয়াকে নিজের ছেলে আসনে বসাওনি। নিজের মেয়ের প্রশ্নের কি উত্তর দেবে রেশমা বেগম? সে তো জানে তার মেয়ে মিথ্যে বলছে না, তাই সে নীরবে তার মেয়ের কথাগুলো হজম করলো আর ফেলে আসা ভুলের জন্য চোখের জল ফেললো। এদিকে ইয়াকুব আর্তনাদ করেই যাচ্ছে। অনেক এসেছে, অনেককে আমার কাছে নিয়ে এসো। আমি জানি ও এসেছে, আমি তো ভুল করছি। অনেক কি আমাকে ক্ষমা করবে না? ও যদি আমায় ক্ষমা না করে আমি মরে গিয়েও শান্তি পাবো না। ইয়াকুব অসুস্থ হয়ে পড়ে। সুমন সাথে সাথে ডাক্তারকে খবর দেয়। ডাক্তার বাড়িতে আসা সুমনকে উদ্দেশ্য করে বলে, উনি যেটা চাইছেন সেটার ব্যবস্থা করুন, তা না হলে ওনাকে বাঁচানো যাবে না। অনেক কি আপনার বড় ভাইয়ের নাম? হ্যাঁ, অনেক আমার বড় ভাই। অনেক দিন আগে বাবা ভাইকে তাড়িয়ে দিয়েছিল বাড়ি থেকে, আর বলেছিল আমার জীবন দশায় তুই আমাদের বাড়িতে না আসিস। ভাইয়া সেই থেকে আমাদের বাড়িতে আসেনি। আজ কেন জানি না বাবা এরকম করছে, কোনোদিনও তো বাবা এরকম করেনি। ওনার আর বেশি দিন বাকি নেই, আপনার ভাইয়াকে আনার ব্যবস্থা করুন। হয়তো কিছু ভুল করেছেন, সেজন্য উনি অনুতপ্ত ছেলের কাছে ক্ষমা চাইছেন। কিন্তু ডাক্তারবাবু, ভাইয়াকে কোথায় পাবো? আপনার সাথে তো কথা হয় ভাইয়ার, তাহলে ফোন করুন না, বলবেন বাবা বারবার তোর নাম করছে। আপনার ভাইয়া শিক্ষিত ছেলে, সে নিশ্চয়ই বুঝতে পারবে। কোনো মৃত্যু পথযাত্রী মানুষকে যদি কিছু চায় তাকে ফিরিয়ে দিতে নাই। আপনি ফোন করুন আপনার ভাইয়াকে, আমি নিজে কথা বলবো। বিয়ে বাড়িতে ফুচকা বিক্রি শেষ করে দাঁড়িয়েছিল। তার বোনের বিদায় অনুষ্ঠান সে দূর থেকে দেখবে বলে। বাড়িতে কিছু কানাঘুষো শোনা যাচ্ছে। বাড়ির মালিক অসুস্থ। তখন থেকে অনেকের মন ছটফট করছে। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে, দেখে তার ছোট ভাই সুমনের ফোন। অনেক ফোনটা রিসিভ করে আর বলে, হ্যাঁ সুমন বল, কেমন বিয়ে বাড়ি কাটলো? আর তুলি কি করছে? ও কি বরের সাথে শ্বশুর বাড়ি চলে গেছে? হঠাৎ সুমন কেঁদে ওঠে। অনেক বুঝতে পারে বাড়িতে কিছু একটা বিপদ হয়েছে, তাই সে বলল, সুমন কাঁদছিস কেন? কি হয়েছে? ভাইয়া, বাবা ভালো নেই। বাবা বাঁচবে না রে। কেন জানি না বাবা আজকে বারবার তোর কথা বলছে। তুই নাকি আশেপাশে কোথাও আছিস, ও নাকি তোর গন্ধ বুঝতে পারছে। আমি জানি না ভাইয়া তুই কোথায় আছিস। তুই আমাদের মুখ চেয়ে না হলো বাবার জন্য ফিরে আয়, বাবা আর বাঁচবে না। ডাক্তারবাবু জবাব দিয়েছেন। তুই দেরি করিস না ভাইয়া, তা না হলে সারা জীবন আফসোস করবি। মানছি বাবা ভুল করেছে, কিন্তু ইদানিং বাবা বারবার তোর কথা বলতো। তুই ফিরে আয় ভাইয়া। ভাইয়ার এই আহ্বান অনেক আর না করতে পারে না। সে ছুটে আসে বাড়ির ভেতরে। অনেককে চিনতে পারে তার বাবা। ছেলেকে দেখে হাত দুটো বাড়িয়ে দেয় আর কষ্ট করে বলে, আয় বাবা, আমার বুকে আয়। তুই আমার কলিজা। আমি ঠিক কাজ করিনি। তোর মা দাদি প্রতিদিন আমাকে স্বপ্নে দেখা দিত আর বলতো আমার ছেলেকে তোমার কাছে রেখে দিয়ে এসেছি। তুমি কেন আমার ছেলেকে এত কষ্ট দিলে? আমি তারপর থেকেই তোকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। সেই যে তুই চলে গেলি, আমিও বিছানায় পড়লাম। এখন প্রতিদিন তোর মা আমাকে ডাকছে। আমি তোর মা দাদির কাছে যাব রে। তুই আমাকে ক্ষমা করে দে অনেক। দুটো হাত জড়ো করে ইয়াকুব তার ছেলের কাছে ক্ষমা চায়। অনেক তখন তার বাবাকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, বাবা, তুমি ভুল করনি। তুমি যা করেছো আমার ভালোর জন্যই করেছো।
সেদিন তুমি যদি আমাকে বাড়ি থেকে চলে যেতে না বলতে তাহলে হয়তো আমি জীবনে কিচ্ছু করতে পারতাম না। তাই যা হয়েছে ভালোই হয়েছে। তুমি এই জন্য আফসোস করো না। তুমি ভালো হয়ে যাবে বাবা। তোমার অনেক তোমার কাছে ফিরে এসেছে। হঠাৎ তুলি তার ভাইয়াকে জড়িয়ে ধরে আর বলে, ভাইয়া, তার মানে তুই ফুচকাওয়ালা ছদ্মবেশে ছিলিস? তুই এসেছিস আমার বিয়েতে? আমার খুব কষ্ট হচ্ছিল রে ভাইয়া। তোকে দেখেছে আমার কি ভালো লাগছে। তুই দেখবি আমি এবার সুখে শান্তিতে সংসার করব। আমি তোকে কথা দিয়েছিলাম যে আমি তোর বিয়েতে আসব, তাই তো এসেছি। আর সংসার তো তোকেই করতে হবে। তোর যে জামাই হচ্ছে, খুব ভাগ্য করলেই এরকম জামাই পাওয়া যায়। আমি কখনোই চাইবো না তোর খারাপ হোক। পরে দেখবি একদিন তোকে বলতে হবে যে আমার ভাইয়া ঠিক কাজই করেছে। বিয়ে বাড়িতে হাসি মুখে সবাই তুলিকে বিদায় জানায়। তুলি শ্বশুর বাড়িতে চলে যায়। ইয়াকুব খুব খুশি হয়। অনিককে দেখে সুমনের খুব ভালো লাগে। তার বড় ভাই ফিরে এসেছে। রেশমা বেগম অনিককে বুকে জড়িয়ে ধরে আর কাঁদে আর বলে, আমি খুব খারাপ বাবা, তোর ভালো মা হতে পারিনি। অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে তোর দাদি আমাকে তোর বাবার সাথে বিয়ে দিয়েছিল, যাতে অন্য মেয়ে এলে তোকে ভালোবাসতে না পারে। তাই সেই জায়গায় আমাকে বসিয়েছে। কিন্তু আমি কি করলাম? আমি কখনোই তোকে ছেলের জায়গায় দেখিনি। আমার খালি মনে হতো তুই আমার ক্ষতি করেছিস। আমার যখন বিয়ে হয় মাত্র 16 বছর বয়স। আমি সবে মাধ্যমিক পাশ করেছি। আমার পড়াশোনা করার ইচ্ছে ছিল খুব, কিন্তু তোর জন্য করতে পারিনি। সেই কারণে তোর উপর খুব রাগ হতো। আমি ভুল করেছি বাবা, তুই আমায় ক্ষমা করে দে। আমি তোকে বুঝতে পারিনি। রেশমা বেগমের হাত দুটো জড়িয়ে ধরে অনেক বলে, মায়েরা কখনো ভুল করে? মায়েরা কখনো ভুল হতে পারে না তোমা। নিজের মা নয়তো কি হবে? তোমার সাথে আমার রক্তের সম্পর্ক আছে। রক্ত কখনো বেইমানি করতে পারে না। তাই তুমি আমাকে সন্তান না ভাবলেও আমি কিন্তু তোমাকে মায়ের আসনে বসিয়েছি। তুই যাবার কিছুদিন পর থেকেই তোর বাবা অসুস্থ হয়ে পড়ে। কাজটা চলে যায়। ওই অল্প জমি থেকে কি করে সংসার চলবে? তুই টাকা পাঠাতিস, তাই তো তোর বাবার রোগের চিকিৎসা হতো। নইলে আমরাও তো আর খেতে পেতাম না। ইদানিং তোর বাবা অনেক কথা বলতো। জানি না ছেলেটার সাথে আমার এই কাজটা করা ঠিক হলো কিনা। আমি মরবার আগে একবার অনেককে দেখতে পাবো কিনা। এক সপ্তাহ মতো অনেক বাড়িতে ছিল। এই কদিন বাবার মন দিয়ে সেবা করে। বাবা খুব খুশি হয় অনেককে কাছে পেয়ে। যাবার সময় অনেক তার বাবাকে বলে, বাবা, এবার আমায় যেতে হবে, আর ছুটি পাবো না। ছেলে চলে যাবে শুনে ইয়াকুব চোখের জল ফেলে। সেই ইশারা করে বলে, যার অর্থ অনেক বুঝতে না পারলেও তার মা বুঝতে পারে। তার মা রেশমা বেগম অনেককে বলে, তোর বাবা তোকে এখানে চলে আসতে বলেছেন, এখান থেকেই যাতায়াত করতে বলেছেন। না, অফিসটা তো অনেক দূরে, যাতায়াত করলে অসুবিধা হবে। তাই আমাকে ওখানেই থাকতে হবে। আমি রোজ ফোন দেব, চেষ্টা করব মাসে একবার আসার। মা, তোমরা চলো, আমার কাছে গিয়ে থাকবে। অনেকের কথা শুনে রেশমা বেগম হাসলো, তারপর বলল, এতদিনে বাড়ি ছেড়ে কোথায় যাব? তোর বাবা অসুস্থ মানুষ, যেতে কি চাইবে? আমি কাজের লোক রেখে দেব, তোমাকে চিন্তা করতে হবে না। আর সুমনের জন্য কাজের ব্যবস্থাও করে দেব। ঠিক আছে, তার আগে তুই আমাকে বৌমা এনে দে। তুলি তো চলে গেল শ্বশুর বাড়ি। সংসারে তো একটা মেয়ের দরকার বল। আমি চাই তুই বিয়ে কর। মা, এইসব কথা আমরা পরে বলবো। মা আর সুমনের অনুরোধ ফেলতে পারে না অনেক। 2-4 দিন ওখানে থেকে যায়। তুলি, আজকে তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব। সৈকতের কথা শুনে তুলি বলল, তা কোথায় নিয়ে যাবেন হানিমুনে? হ্যাঁ, হানিমুনে তো যাব। ব্যাংকক যাওয়ার পরিকল্পনা আছে সামনের সপ্তাহে। তবে আজকে তোমাকে আমি আমার কোম্পানির অফিসে নিয়ে যাব। বসের বউকে সবাই দেখবে বলেছে। আর ওখানে একটা পার্টির আয়োজন করা হয়েছে। তুমি অবশ্যই যাবে আমার সাথে। যেতে তো হবেই। বিয়ে যখন হয়ে গেছে, কর্তার ইচ্ছাই তো কর্ম। তাই না বলি কি করে? সেই কথা যেন সব সময় মাথায় থাকে, শুধু মুখে বললে হবে না।
এদিকে মিথিলা বারবার ফোন করছে অনিককে, কিন্তু ফোনে পাচ্ছে না। আজকে ওদের কোম্পানির যে ফাংশন আছে সে ব্যাপারে অনিককে জিজ্ঞেস করবে বলে। অনিক যাওয়ার সময় বলে গেছে মিথিলা যেখানেই যাক অনিককে যেন বলে যায়। মিথিলা তার মাকে বলে, মা, আজকে বসের বিয়ে উপলক্ষে পার্টির আয়োজন করেছে, আমাকে সেই অনুষ্ঠানে থাকতে বলেছে, আমি কি যাবো? মেয়ের কথা শুনে জাহানারা বেগম বলল, তাহলে তোর আসতে তো রাত হবে। বুঝতে পারছি না মা, তবে আমি দেরি করব না। আমার একটা মেয়ের সাথে বন্ধুত্ব হয়ে গেছে, তার নাম দিয়া, ও আমার সাথেই বাড়ি ফিরবে। জানি কাজ করলে এসব অনুষ্ঠানে যেতে হয়, তবে তুই আমাকে ফোন করবি। আমার খুব চিন্তা হয় রে, কত রাত হয় তোর বাড়ি ফিরতে। আজকাল দিনকাল ভালো নয়, তারপর আমরা বস্তিতে থাকি। জানি বস্তির লোকেরা আমাদের ভালোবাসে, তবু বিশ্বাস তো নেই, মানুষের মন তো। তোর সেই বান্ধবীর নানু রশিদ চৌধুরী ভাগ্যে ব্যবস্থা করে দিল, তা না হলে কি হতো কে জানে। পার্টিতে সৈকত তুলিকে মিথিলার সাথে আলাপ করিয়ে দেয়। মিথিলাকে তুলির খুব ভালো লাগে আর বলে, তোমার নাম কি? আমার নাম মিথিলা। কতদিন কাজ করছো এখানে? 2 মাস পূর্ণ হলো, 3-এ পড়েছে। তোমার বাড়িতে কে কে আছে? শুধু মা, আর কেউ নেই। আপু ছিল, অনেক দিন আগে মারা গেছে, বাবাও মারা গেছে। আমি মাকে নিয়ে এই বস্তির ঘরে থাকি। তোমার মুখটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু আমার কিছু মনে পড়ছে না। ভালো করে কাজ করো, আমাকে ওই দিকে ডাকছে, আমি এখন আসছি। তুমি কিন্তু এখন থাকবে আর পার্টি এনজয় করো। সৈকত তুলিকে ডাকলে তুলি চলে যায়। মিথিলার বাড়ি ফিরতে একটু রাত হয়ে যায়। বাড়ি ফিরে দেখে তাদের বস্তির কাছে গাড়ি দাঁড় করানো আছে আর লোক জড়ো হয়েছে। মিথিলা বাড়িতে ঢুকতেই তার মা বলে, তুই চলে এসেছিস? আমি খুব চিন্তায় ছিলাম। মা, কি হয়েছে ওখানে? কতগুলো গাড়ি দাঁড়িয়ে? আজকের মধ্যে আমাদের ঘর খালি করতে হবে, কালকে থেকে বস্তি ভাঙচুর হবে। আমার খুব ভয় করছে, কি হবে জানি না। এই মাথা গোজার ঠাইটা মনে হয় চলে যাবে। মায়ের মুখ থেকে সমস্ত কথা শুনে মিথিলা রশিদ চৌধুরীকে ফোন করে আর বলে, নানু, আমাদের এখানে খুব ঝামেলা হচ্ছে, বলছে বস্তি নাকি ভাঙচুর করা হবে। বুঝতে পারছি না কারা করছে এই কাজ। মিথিলার মুখ থেকে এই কথা শুনে রশিদ খান বলল, তোকে চিন্তা করতে হবে না, বস্তির মানুষের কিচ্ছু ক্ষতি করা হবে না, পুলিশ নিয়ে যাওয়া হবে, তুই নিশ্চিন্তে থাক, আমি অনেকের সাথে কথা বলবো। আমি ওকে ফোন করেছিলাম, কিন্তু ওর ফোন সুইচ অফ দেখাচ্ছে। ও তো বলেছিল ও বাড়িতে যাবে, ওখানে গিয়ে আমায় ফোন করবে, কিন্তু ফোন করেনি। মনে হয় নেটওয়ার্কের কোনো প্রবলেম চলছে, আমি কথা বলে নিচ্ছি। রশিদ খান মিথিলার ফোন কেটে অনিককে ফোন করে। অনিক হ্যালো বললে রশিদ খানকে বলে, অনিক, তুমি কি এখন বাড়িতেই আছো? হ্যাঁ, কিন্তু কি হয়েছে? এখানে মনে হচ্ছে কিছু লোক বস্তি ভাঙচুর করতে এসেছে, কার নির্দেশে করছে বলতে পারবো না। বস্তির লোক চেষ্টা করছে কিন্তু কিছুই করতে পারছে না। আমি অবশ্য পুলিশকে ইনফর্ম করে দিয়েছি। এই বস্তিটা নাকি বিক্রি হয়ে গেছে, আর ওখানে উনি কারখানা খুলবেন। কিন্তু এখানে প্রায় 300 জন পরিবার, এরা কোথায় থাকবে? এদের কি হবে? আমার মনে হচ্ছে ও মিথিলার কিছু ক্ষতি করতে পারে। তুমি দেরি করো না, আমি লোক রেখে দিয়েছি, তুমি তাড়াতাড়ি এখানে ফিরে এসো। রশিদ খানের কথা শুনে অনিক বলল, নানু, সুরজকে বলা আছে ও মিথিলাকে দেখে রাখবে। আমি আজকে রাতে ট্রেনে যাচ্ছি, হঠাৎ বাবা অসুস্থ হয়ে যাওয়ার জন্য আমাকে এতদিন থাকতে হলো। সেদিন রাতে অনিক ফিরে আসে। সে সুরজের সাথে দেখা করে অনিক সুরজকে বলে, সুরজ, খবর পেয়েছিস কার কাজ করছে? জায়েন্ট চৌধুরী এই জায়গাটা নাকি কিনেছে আর ফ্যাক্টরিও খুলতে চাইছে। ঠিক আছে, আমি থানে যাচ্ছি, আমি কোর্টে যাব। এই বস্তি কি করে বিক্রি করতে পারে? এটা তো অনেক দিনের। এই গরিব মানুষগুলো অনেক দিন থেকে এখানে আছে। যদি কিছু করতে চায় আগেই পরিবারগুলোর ব্যবস্থা করতে হবে। অনিক থানায় যায়। পুলিশ প্রথমে অভিযোগ লেখে না। অনিক তখন বলে, পুলিশ অফিসার, আমার পরিচয় জানেন? আপনি কে আমার জানার দরকার নেই। অনিক তখন বাধ্য হয় তার পরিচয় দিতে। পুলিশ তখন বলে, সরি স্যার, ভুল হয়ে গেছে। তার মানে আপনি একজন প্রেসিডেন্ট, আমাদের দেশের প্রেসিডেন্ট,
আর আপনি ছদ্মবেশে এভাবেই ঘুরে বেড়াচ্ছেন? সরি স্যার, আর কখনো ভুল হবে না, আমি ব্যবস্থা নিচ্ছি। অনেক থাকাকালীন পুলিশ জায়ান চৌধুরীকে ফোন করে আর থানায় আসতে বলে। জায়ান চৌধুরীকে দেখে অনেক বলে, তার মানে এই কাজটা আপনি করছেন? তা বস্তির মানুষগুলো কি অপরাধ করেছিল? ওরা তো কারো ক্ষতি করেনি। আর যদি ওদের সারাতে হয় তাহলে ওদের ব্যবস্থা করতে হবে। আপনি কার কাছ থেকে কিনেছেন তার তো কোনো ডকুমেন্ট আমি দেখতে পারছি না। সামান্য একটা মেয়ের ক্ষতি করার জন্য পুরো বস্তির ক্ষতি করতে গেলেন? আপনি খুব বোকা। এভাবে ভালোবাসা যায় না। ভালোবেসে ভালোবাসা আদায় করতে হয়, যেটা আপনার মধ্যে নেই। আমি খবর পেয়েছি তাপসী নাকি আপনার সাথে হাত মিলিয়েছে। তবে আমার এতে কোনো সমস্যা নেই। তাপসী আমার ভালো বন্ধু ছিল, সেজন্য দুঃখ হচ্ছে। আমি কখনো ওকে ভালোবাসিনি। ওই আমাকে ভালোবাসার কথা বলেছিল, তাই বোধহয় প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা করলো। দেখুন, মিথিলা খুব ভালো মেয়ে। আমি না চাইতে ওকে আমার ভালো লেগে গেছে। একসময় ওর আপু মিতালি আমাকে ভালোবাসত, কিন্তু আমি তখন ওই সমস্যার মধ্যে ছিলাম। এসব নিয়ে ভাবার সময় ছিল না আমার। কিন্তু এখন সময় এসেছে, তাই আমি মিথিলার ক্ষতি করতে দেব না। আর আপনি যেটা করছেন তার শাস্তি অবশ্যই আপনি পাবেন। বস্তির মানুষগুলোকে উচ্ছেদ করার আগে তাদের ব্যবস্থা করবেন, আর কোর্ট থেকে চিঠি পাবেন। আপনার কাছে 25% শেয়ার, যেটা জাহানারা বেগমের নামে আছে, আপনি ওনাকে দিয়ে দেবেন। অনেকের কথা শুনে জায়ান চৌধুরী রেগে যায় আর বলে, আপনি তাহলে সবটা জেনেই গেছেন। তবে সমস্যা নেই, আপনার মতো ছোট লোককে শাস্তি দেওয়ার মতো আমি একাই যথেষ্ট। মিথিলাকে পাওয়ার কথা আপনি ভুলেই যান। মিতালি আমার সাথে বেইমানি করেছে, ওর বাবা আমার সাথে বেইমানি করেছে, তাই মিথিলাকে আমি পাবো। তবে আমি নিজের জন্য নয়, ওকে নিয়ে আমি ব্যবসা করব। ও দেখতে শুনতে ভালো আছে, ব্যবসাটা ভালো করা যাবে। জায়ান চৌধুরীর কথা অনেক রেগে যায়, কিন্তু রশিদ খান ওকে শান্ত হতে বলে। এভাবে কেটে গেল আরও কিছুদিন। মিথিলাকে আর ওর মাকে রশিদ খান নিজের কাছে রেখে দিয়েছে। জায়ান চৌধুরীর চেষ্টা করেও শেষ পর্যন্ত পারল না। একদিন তাপসীর সাথে জায়ান চৌধুরীর ঝগড়া লাগে। তাপসী বলে, আপনার কথা মতো কাজ করতে গিয়ে আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। আমার এক ভালো বন্ধুকে হারালাম। অনেক আমায় ভুল বুঝলো। আপনি কি বাচ্চা মেয়ে নাকি? আমি বললাম বলে আপনি করলেন? এখন তো সব কথা বলবেনই। তখন তো বেশ বলেছিলেন টাকা দেবেন, তাও তো দিলেন না। শুধু শুধু আমার বন্ধুত্বটাকে নষ্ট করে দিলেন। আপনি যদি ওকে এত ভালোবাসতেন তাহলে আমার কথা আপনি রাজি হতেন না। হঠাৎ করে মিডিয়াতে রাষ্ট্রপতি হিসাবে অনেকের নাম শোনা যায়। বস্তির উন্নয়ন, অসহায় মানুষদের পাশে থেকে সাহায্য করা, প্রত্যেক রাজনীতি দল অনেকের পাশে থাকে। মানুষের সেবা করার জন্য, তাদের পাশে থাকার জন্য রাষ্ট্রপতি হিসেবে অনেকের প্রশংসা করে। হঠাৎ তার বোন তুলি তাকে ফোন করে আর বলে, ভাইয়া, তুই এত মিথ্যেবাদী! আমি তো জানতাম না। আমি ভাবতাম আমার দাদা আমার কাছে আদর্শ। তুলির কথা কিছু বুঝতে না পেরে অনেক বলে, তুই কি বলছিস? আমি কেন মিথ্যাবাদী হব? তুই যে দেশের এত বড় একটা পদে আছিস, কখনো তো বলিসনি আমাদের। কখনো তোর নামটা প্রকাশ্যে আসেনি। তুই একটা ভালো কাজ করেছিস, সেজন্য জানতে পারলাম আমার ভাইয়ের মধ্যে এত গুণ আছে। কি বলবো, বলার কিচ্ছু নেই। রশিদ খানের কাছে গিয়ে রাজনীতি করতাম। রাজনীতি না করলে মানুষের কাছে যেতে পারা যাবে না, মানুষের জন্য কাজ করতে পারা যাবে না। ওই হলো আমার রাজনীতির শিক্ষাগুরু, আমার আদর্শ। তারপর হঠাৎ অফার আসে আমার কাছে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার জন্য। প্রত্যেকটা দলের সমর্থন পাই আমি, তাই আর না করতে পারিনি। আমি নিজেকে গোপন রেখেছিলাম, কারণ আমি যদি প্রকাশ করি সবাই আমাকে দেখে ভয় পাবে। আমি সেটা চাইনি। আমি সাধারণ মানুষের হয়ে মানুষের সেবা করতে চেয়েছি। খুব খুশি হয়েছি রে ভাইয়া। তুই এমনিতেই আমার পছন্দ ছিলিস, এখন তো আরও ভালো হয়েছে। তোর সাথে আমার কিছু কথা ছিল, তুই যদি অনুমতি দিস তাহলে আমি বলতে পারি। কি বলবি বল না, এত অনুমতি নেওয়ার কি আছে? তোর জন্য একটা ভালো মেয়ে দেখেছি। আমার মেয়েটাকে খুব ভালো লেগেছে, তাই ভাবছি মেয়েটাকে আমি আমার ভাবি বানাবো। মেয়েটা আমাদের কোম্পানিতে কাজ করে। মেয়েটার নাম মিথিলা। ওর বাবা নেই,
ওর একটা আপু মারা গেছে। ওর মাকে নিয়ে বস্তিতে থাকে। ওর কথা শুনে আমার খুব কষ্ট হলো। তবে মেয়েটাকে আমি যেন মনে হচ্ছে আমি চিনি, কিন্তু মনে করতে পারলাম না। আমি সৈকতের সাথে কথা বলবো। তুই আর না করবি না। যদি মেয়েটা ভালো হয় তাহলে সামনের মাসে তুই মেয়েটাকে বিয়ে করে ফেল। তুলির কথা শুনে অনেকের খুব হাসি পাচ্ছিল, তবু সে হাসি গোপন করে তুলিকা বলল, না রে, এখন বিয়ে করতে ইচ্ছে করছে না, আরও কিছুদিন যাক, তারপর ভাববো। আরও কিছুদিন মানে 50 বছর বয়সে বিয়ে করবি নাকি? 30 বছর অলরেডি পার হয়ে গেছিস। আর না করিস না। তুই তো জানিস বাবা অসুস্থ, যে কোনো দিন কিছু একটা হয়ে যেতে পারে। তাই বাবাকে, তাই বৌমাকে দেখাবি না। তবে তোর যদি অন্য মেয়েকে ভালো লাগে আমাদের কোনো সমস্যা নেই, তুই বিয়ে করতে পারিস। শুধু মেয়েটার ব্যবহার যেন ভালো হয়। তুই জীবনে অনেক কষ্ট করেছিস। আমি চাই না তোর যে লাইফ পার্টনার হবে সে তখন তোকে কষ্ট দেবে। এই মিথিলাকে আমার ভালো লেগেছিল। আমার মনে হয়েছিল মেয়েটা তোর উপযুক্ত, তাই আমি ভেবেছিলাম। তবে সমস্যা নেই, তোর সিদ্ধান্ত চূড়ান্ত। অফিস থেকে বাড়ি ফিরলে সৈকতকে তুলি বলে, জানো আমি একটা কাজ করেছি। তোমার অফিসে মিথিলা বলে যে মেয়েটা আছে, আমি ভাইয়ার জন্য মেয়েটাকে পছন্দ করেছিলাম, কিন্তু দেখলাম বড় ভাইয়ের বিয়ে করতে ইচ্ছে করছে না। তাই আমি ভাবছিলাম মিথিলাকে ছোট ভাইয়ের জন্য বলবো। সুমন ভাই এত খারাপ ছেলে নয়, এখন ভালোই ব্যবসা করছে। মেয়েটা খুব গরিব, আমার দেখে মায়া হচ্ছে। তুলির কথা শুনে সৈকত বলল, তুমি কি বাজে বাজে কথা বলছো? আরে যে বড় ভাবি হবে তাকে তুমি ছোট ভাইয়ার বউ বানিয়ে দিচ্ছ। তোমার কি মাথায় সিট আছে? তোমার বড় ভাইয়া মিথিলাকে ভালোবাসে, সেই খবরটা কি তুমি জানো? সৈকতের কথা শুনে তুলি রেগে যায় আর বলে, তুমি কি সব উল্টাপাল্টা কথা বলছো? আমার মাথা ঠিক থাকবে না কেন? আমি তো বড় ভাইকে বলেছিলাম, ভাইয়া তো ওই কথাই বলল। এদিকে তুমি বলছো ভাইয়া নাকি মিথিলাকে ভালোবাসে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। একটু বুঝিয়ে বলবে কি হয়েছে? তুলির কথা শুনে সৈকত বলতে শুরু করলো, তুমি জানো তোমাদের যেখানে বাড়ি প্রায় 30-40 মিনিট পরে ওদের বাড়ি। তোমার মিতালিকে মনে আছে? হ্যাঁ, মিতালিকে মনে আছে। ভাইয়ের সাথে ভালো বন্ধু ছিল, প্রায় দুজনে কথা বলতো। আমি দেখেছি। মিতালি ভাইয়া থেকে 1 বছরের জুনিয়র ছিল। কেন, কি হয়েছে তার জন্য? এই মিথিলা হলো মিতালির নিজের বোন। মিতালির বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু মিতালি তোমার ভাইকে ভালোবাসতো। তোমার বাবা যখন তাড়িয়ে দিয়েছিল তখন মিতালি তার বাবাকে বলে এই কোম্পানিতে চাকরি দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে মিতালির বিয়ে ঠিক হয় বিজনেসম্যান জায়ান চৌধুরীর সাথে। কিন্তু মিতালি তোমার ভাইকে বলেছিল সে তোমার ভাইকে ভালোবাসে, কিন্তু অনিক তখন সমস্যার মধ্যে ছিল, তাই সে বিয়েতে রাজি হয়নি। তাছাড়া মিতালির প্রতি সেই ফিলিংস কখনোই ছিল না অনিকের, শুধু জাস্ট ওকে বন্ধু ভাবত। তাই মিথিলা আত্মহত্যা করেছিল। মিতালির আত্মহত্যা যাতে অনিকের উপর কোনো দোষ না হয় সেজন্য মিথিলা অনিককে গোপন জায়গায় পাঠিয়ে দিয়েছিল। পরবর্তীকালে মিথিলা তার বাবাকে বুঝিয়ে বলে, তাই মিতালির বাবা অনিকের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। মায়ের মৃত্যু সে মেনে নিতে পারেনি, চিন্তা করত। কিছুদিন পর তার হার্ট অ্যাটাক হয় আর সে মারা যায়। তারপর জায়ান চৌধুরী ওদের সমস্ত কোম্পানি নিজের নামে করে নেয়, সব কিছু দখল করে নেয়। পরে মা ও মেয়ে বস্তিতে গিয়ে থাকে। মিথিলা একদিন আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিল, কিন্তু জায়ান চৌধুরী আমাকে বারণ করেছিল আমি যাতে ওকে চাকরিটা না দেই। আমি ওকে ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে অনিক আমাকে সমস্ত কথা বলে। আমি অনিকের মুখের উপর না করতে পারিনি। আমার ইচ্ছা ছিল আমি নিজের কোম্পানি খুলব। ইঞ্জিনিয়ার পাশ করে কিছুদিন দক্ষিণ ভারতে ছিলাম, তারপর আমি এসে কোম্পানি খুলি। তাই আমার কাছে এসে বিনা দোষে কেউ চলে যাবে সেটা আমার পছন্দ নয়। যে যোগ্য তাকে গুরুত্ব দেওয়া উচিত। তাই মিথিলাকে আমার ম্যানেজারের মধ্যে নিয়োগ করি। পরে আমি মিথিলাকে সরি বলি।
আর জায়ান চৌধুরীকে খুব অপমান করেছিলাম। সৈকতের মুখ থেকে সব কথা শুনে তুলি বলে, তাহলে এই ব্যাপার, তুমি সব কিছু জানো, অথচ আমি নিজের বোন, আমাকে ভাইয়া কোনোদিন কিছু বলেনি। ভাইয়া তাহলে ডুবে ডুবে জল খায়? মিথিলাকে ভাইয়া তাহলে ভালোবাসে? ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। তার মানে এরই নাম প্রেম। ভাইয়া একবার গল্প করেছিল, ওর একজন সহকর্মী আছে, তাপসী মেয়েটার নাম। মেয়েটা ভাইয়াকে পছন্দ করে, ভাইয়ার নাকি ভালো লাগে না মেয়েটাকে। মেয়েটা ভীষণ গায়ে পড়া। ঠিকই করেছে, যে ভালোবাসে সে কখনো তার ক্ষতি করবে না। ওর মধ্যে কোনো ভালোবাসাই ছিল না, ও তো একটা পাগল টাইপের মেয়ে। এদিকে তাপসী অনেকের সাথে দেখা করে আর বলে, আমায় তুমি ভুল বুঝো না, আমি তোমায় ভালোবাসি অনেক। তুমি শুধু জায়ান চৌধুরীর কথা, আমি এই কাজটা করেছি, তুমি বিশ্বাস করো আমায়। তাপসের কথা অনেক রেগে যায় আর বলে, যে ভালোবাসে সে কখনো কারো ক্ষতি করে না। তুমি জানতে আমি মিথিলাকে পছন্দ করি, তবু তুমি তার ক্ষতি করতে গেলে আর জায়ানের সাথে হাত মেলালে। তুমি ঠিক কাজ করোনি তাপসী। তাছাড়া শুধু আমি তো নই, আমাদের ডিপার্টমেন্টের হালিম স্যারের সাথে তোমার সম্পর্ক আছে, এরকম অনেক পুরুষের সাথে তোমার সম্পর্ক আছে। তুমি যখন যাকে দেখো তার প্রতি ফিদা হয়ে যাও। তুমি রশিদ খানের কাছ থেকে শুনেছিলে আমার মধ্যে সম্ভাবনা আছে আমি একদিন অনেক বড় হব। তারপর তুমি আমার বক্তৃতা শুনেছিলে, তখন থেকে তুমি আমার পিছনে আঠার মতো লেগে আছো। তুমি যদি শুধু আমার প্রতি আকৃষ্ট হতে তবু মেনে নিতাম, কিন্তু তুমি হালিম স্যারকে একই কথা বলেছ, তাই তোমাকে আমি বিশ্বাস করতে পারছি না। আমি অনেক ঘাটের জল খেয়ে আজকে এই জায়গায় এসেছি, তাই তোমাদের মতো মেয়েদের আমায় চেনা লাগে না। একে ভালোবাসা বলে না, একে কামনা বলে। তাই তুমি আর আমায় বিরক্ত করবে না। আমি খুব তাড়াতাড়ি মিথিলাকে বিয়ে করছি, আর ওই হবে আমার জীবন সঙ্গিনী। এর কিছুদিন পর তুলি তার মা রেশমা বেগমকে সব কথা খুলে বলে। তারপর একদিন রেশমা বেগম, সুমন, তুলি ও সৈকতকে মিথিলাদের বাড়ি যায়। ওদেরকে দেখে মিথিলা একটু অবাক হয়ে যায়, কারণ সে এখন পরের আশ্রয়ে আছে, অথচ কোম্পানির বস বাড়িতে এসেছে। সে কি করবে ভেবে পেল না, তাই সে বলল, স্যার আপনি এখানে? শুধু আমি নয়, আমার পরিবারে অনেকে এসেছে। তুমি হয়তো জানো না, সেদিন যার সাথে তোমার আলাপ হয়েছিল আমার স্ত্রীও, কিন্তু অনিকের নিজের বোন নয়। তুলিয়ার এই যে ছেলেটার নাম সুমন, এই অনিকের ছোট ভাই। আর এই যে মহিলা, অনিকের মা রেশমা বেগম। শুধু ওর বাবা অসুস্থ বলে আসতে পারেনি, আর অনিকের কাজ থাকায় ও আসেনি। তোমার মা কোথায় মিথিলা? তোমার মায়ের সাথে দরকার আছে। আপনারা বসুন, আমি মাকে ডেকে নিয়ে আসছি। তুলি গিয়ে ভেতর থেকে তার মাকে ডেকে নিয়ে আসে। তার মা এলে রেশমা বেগম তাকে জড়িয়ে ধরে আর বলে, কেমন আছেন আপু? জাহানারা বেগম কি বলবে ভেবে পেল না। এই মানুষগুলোকে সে কখনো দেখেনি, তবুও সৌজন্যের খাতিরে বলল, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি, তাই তো আসতে পেরেছি আপনাদের বাড়িতে। আপনি যখন মিথিলার মা, তখন আপনাকেই কথাটা বলি। আমার ছেলে অনিককে নিশ্চয়ই আপনি চেনেন। ও মিথিলাকে পছন্দ করে বলতে পারেন একরকম ভালোই বাসে। আমার ছেলে যাকে ভালোবাসে সেখানে আমাদের আপত্তি করার তো কিছু নেই। তাই আজকে আমরা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আপনার হাত ধরে বলছি, মিথিলাকে আমার অনিকের হাতে তুলে দিন। অনিক মেয়েটাকে সুখে রাখবে। রেশমা বেগমের কথা শুনে জাহানারা বেগম কেঁদে ফেলে আর কাঁদতে কাঁদতে বলে, আপু, আপনি কি বলছেন? আমি শুনেছি অনেক দেশের রাষ্ট্রপতি, ওর কত নাম, কত মানুষের উপকার করছে। তাই এই ছেলেকে আমি মেয়ে দেব না তো কাকে দেব? আমার কোনো অপছন্দ নেই। বিয়ের দিন ঠিক করুন, আমার মেয়েকে অনিকের হাতেই তুলে দেব। সবাই পরামর্শ করে একটা ভালো দিন দেখে বিয়ের জন্য। অনেক ফোন করে মিথিলাকে। প্রথমে মিথিলা ফোন রিসিভ করে না, সে লজ্জা পাচ্ছিল। তারপর আবার ফোন করতে ফোনটা রিসিভ করে আর বলে, হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। নিজে থেকে তো ফোন দিলে না, তাই আমি ফোন করলাম। কেন, আমাকে বর হিসেবে পছন্দ নয়? আমি বলেছি সেই কথা। তাহলে ফোন দাওনি কেন? কি বলবো, কিছু বুঝে উঠতে পারছিলাম না।
আগে যখন কথা বলতাম তখন এগুলো মনে হতো না, এখন মনে হয় কিভাবে শুরু করব, কি বলবো। সবাই যেভাবে শুরু করে তুমিও সেভাবে শুরু করবে, তার জন্য কি আবার প্র্যাকটিস করতে হয় নাকি? ঠিক তা নয়, আসলে আপু আপনার কথা খুব বলতো, তখন থেকে আপনাকে আমার পছন্দ ছিল। তারপর যখন শুনলাম আপু আপনাকে ভালোবাসে তখন মনে কষ্ট পেয়েছিলাম, কিন্তু আপনি যখন ওকে না করেছিলেন আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু আপুর মৃত্যু আমি মেনে নিতে পারিনি, আর আপনাকে ভুলতে পারছিলাম না। আপনার যাতে ক্ষতি না হয় সেজন্য আমাকে ওখানে থেকে সরিয়ে দিয়েছিলাম। তারপর অনেক দিন যোগাযোগ ছিল না, কিন্তু মনের মাঝে শুধু আপনি ছিলেন। তারপর আপনি নিজে থেকে যোগাযোগ করছিলেন। যেই দিন শুনলাম তাপসী আপনাকে ভালোবাসে, আমার সেই দিনও খুব কষ্ট হয়েছিল। পরে শুনলাম মেয়েটার সমস্যা আছে আর জায়ান চৌধুরীর সাথে হাত মিলিয়েছিল। এটা খুব বাজে ব্যাপার ছিল। আমি জায়ানকে কখনোই পছন্দ করিনি, আমি তো আপনাকে চাইতাম। যাকগে, শেষ ভালো যার সব ভালো। এত প্রতিযোগিতার মধ্যে থেকে শেষ পর্যন্ত আপনাকে আমি পেলাম। ধন্যবাদ সৃষ্টিকর্তাকে, আমার জন্য আপনাকে পাঠিয়েছে। এতক্ষণ মিথিলার কথাগুলো মন দিয়ে শুনল অনেক, তারপর বলল, আমি তোমাকে ধন্যবাদ দেব না মিথিলা, শুধু একটা কথাই বলবো, অনেক সাধনা করে আমি তোমাকে পেলাম, তবে এখনো পাইনি। সামনের সপ্তাহে তুমি আমার হবে, আর আমি অপেক্ষায় রইলাম। তার 1 সপ্তাহ পর অনেকের সাথে মিথিলার বিয়ে হয়ে গেল। অনেক ঝড় ঝাপটার পর ওরা দুজনে এক হলো। এই গল্পের কাহিনী এখানেই সমাপ্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আশা করছি আপনাদের গল্পটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। তো বন্ধুরা, আজকের মতো গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।